লাইনটাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি মেসেজ অপশন খোলা আছে না? মেসেজ অপশন, ওকে। কি আর চলমান? সাইবার, সাইবার, ঠিক আছে। সাইবার শেষ হবে আজকে ইনশাল্লাহ। মাইনের আগে যে পাঁচটা পড়াইছি কয়েকটা এমসিকিউ প্রশ্ন করে উত্তর দেন, দেখি কি অবস্থা। এটা নেওয়ার থেকে দিব, রেডি করছি, মোটামুটি দিয়ে দেবো কালকে ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। নারী শিশু নির্যাতন দমন আইন দিতে পারতেছেন তো? এখন সন্তুষ্ট থাকেন, এখন তো দিতে পারতেছেন, সবাই ক্লাস করার সময় দিয়ে দিলে তো সমস্যা না। নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে পুলিশ অফিসার যদি সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করতে চান, তাহলে সর্বনিম্ন কোন পদের পুলিশ অফিসার সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন? নিব ইনশাল্লাহ, আগামীকালকে পরীক্ষা নেবো সব বেঁচে এমসিকিউ। এই যে সমস্যা হচ্ছে এখানে, আমি বলছি আপনাদের প্রশ্ন করব, আর আপনারা এই যে আপনারা আমার প্রশ্ন করতেছেন, তাহলে আপনারা প্রশ্ন করেন আমি উত্তর দিই, এরকম না বিষয়টা? আমি শুরুতে বলছি যে আপনাদের প্রশ্ন করব কিছু, পাঁচটা মাইনর একটাই, আপনারা উত্তর দিবেন, আর আপনারা আমার প্রশ্ন করতেছেন, তাহলে আমি কোনটা কি করবো বলেন? আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। না তাহলে আমি তো মেসেজ অপশন অফ করে রাখি এই কারণেই। আমার প্রশ্ন হচ্ছে আমি আপনাদের কয়টা লিখিত এমসিকিউ 30-40টা প্রশ্ন করব, ঠিক আছে? রিভিশনে দেই, পাঁচটা আইন থেকে 30-40টা এমসিকিউ প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন যে কি কি অবস্থা, তাৎক্ষণিক উত্তর। কিন্তু এখন আপনারা আবার যে পরিমাণ প্রশ্ন করতেছেন, আমি কিভাবে আপনাদের প্রশ্ন করি? নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে সাক্ষীর জবানবন্দি যদি লিপিবদ্ধ করতে চায়, তাহলে সর্বনিম্ন কোন পদের পুলিশ অফিসার ক্ষমতা পান? সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এএসপি? সঠিক উত্তর কি হবে? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা দেখতেছেন, কেউ এসআই লিখতেছে, কেউ ইন্সপেক্টর লিখতেছে, কেউ লিখতেছে আপনার এক একজন এক একটা। আসলে কি এরকম? একজনও পারবে না, উত্তর একটাও সঠিক নয়। উত্তর হলো একটাও সঠিক নয়। জবানবন্দি গ্রহণ করবে কে? ম্যাজিস্ট্রেট। তো এটা কি এরকম ধরেন, এই প্রশ্নটা আমার পরীক্ষার হলেও, পরীক্ষা তো আপনাদের নিলাম না, এইভাবেও আমি প্রশ্নটা করলাম না, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনারা আমার ক্লাসের স্টুডেন্ট, আপনারা তো এটাই লিখবেন, এসআই লিখবেন, কেউ ইন্সপেক্টর লিখবেন। তাহলে এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা না যে আপনি এখন আইসা এই জায়গাগুলোতে আপনি ভুল করতেছেন? আচ্ছা, ওকে। তাহলে উত্তর হলো একটাও সঠিক নয়, কারণ কে? ম্যাজিস্ট্রেট। কোন ধরনের ম্যাজিস্ট্রেট সর্বনিম্ন? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সবকটাই সঠিক। এখানে এক দুই হবে না, শুধু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখানে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলা হয় না, মন করা উত্তর দিলে হবে না। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপিল কোথায় করতে হবে? এখতিয়ারাধীন আদালতে, ক আপিল ট্রাইব্যুনালে, খ হাইকোর্ট বিভাগে, গ। সঠিক উত্তর হলো হাইকোর্ট বিভাগে। কোথায়? হাইকোর্ট বিভাগে। নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপিলের সময়সীমা কতদিন হবে? 15 কার্য দিবস, 30, 60, 90? 30। উত্তর হলো 30। নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে বিচার সমাপ্তির সময়সীমা দ্বিতীয় পর্যায়ে কতদিন হবে? বিচার সমাপ্তির সময়সীমা দ্বিতীয় পর্যায়ে কতদিন হবে? দ্বিতীয় পর্যায়ে কিন্তু বলছি।
প্রচুর ভুল করছেন এই প্রশ্নতে। কি করছেন? দ্বিতীয় পর্যায়ে 90 দিন হবে না। প্রথমে 90, তারপরে 30, তারপরে হলো 15। প্রথমে 90, তারপরে হলো 30, তারপরে হলো কত? 15। তাহলে দ্বিতীয় পর্যায়ের সময় কোনটা? দ্বিতীয় পর্যায়ের সময় হবে 30। তাহলে মাইনের একটা দুর্বল আছেন মনে হচ্ছে অনেকেই। দিয়ে ব্যাচের স্টুডেন্ট যারা, তারা মনে হয় ভুল করতেছে না, বেশি নতুনরা করতেছে নাকি এরকম? আচ্ছা, সমস্যা নাই, এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কন্টিনিউ আপনারা আবার যারা আগের থেকে দুর্বল ছিলেন তারা আবার নতুনদের সাথে পড়তেছেন না, এই ব্যাচে যারা আছে তারা নতুনদের সাথে আবার আপনারা মাদক এগুলো পড়বেন। ঠিক আছে না? সাউন্ড কম না, সাউন্ড কম হওয়ার কোনো সুযোগ নেই। সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ ফয়সাল ভাই, সাউন্ড ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে। এরপরের প্রশ্ন। ভাই আসসালামু আলাইকুম, আমি একটা ক্লাস নিচ্ছি, তো ক্লাস শেষে নক দিব আপনাকে। থ্যাংক ইউ। নারী শিশু নির্যাতন দমনের অনুসারে কোন ধরনের তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত চলাকালীন সময়ে প্রশাসনিক আদেশে বদলি করা যাবে না? যদি তদন্তকারী কর্মকর্তা, আপনারা আমাকে এখন কোনো প্রশ্ন করেন না, কখন কি পড়াইতে হবে এটা আপনাদের চাইতে আমার ধারণা ভালো আছে, কথা বুঝতে পারছি। আপনাদের ভালো রেজাল্টের জন্য কখন কোনটা কি পড়াবো এটা 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 টেনশন আমার। আপনি শুধু পড়তে দেখেন, যেগুলো পড়াইতেছে গেলে এগুলো পড়েন, দেখবেন সবই আপনার পড়া হয়ে গেছে। প্রশ্ন করতে দেন, আরেকবার যদি কেউ প্রশ্ন করেন ক্লাসে চলাকালীন সময়, তাহলে এটা কিন্তু আপনার ঠিক হবে না। এটা এটা আপনার অসদাচরণ হবে অথবা পাবলিক নিউসেন্স হবে এটা। আর আমি তো আপনাদের প্রশ্ন করতে, আমার মাথার ভিতরে প্রশ্নগুলো আসতেছে, আপনার প্রশ্ন থেকে আমি আবার এটা বলে যাচ্ছি। তাহলে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে আগে উত্তর দিয়ে না, প্রশাসনিক আদেশে বা বদলি করা যাবে না? তদন্তকারী কর্মকর্তা যদি নির্দিষ্ট, ও যাবে না বলছি, হ্যাঁ, তদন্তকারী কর্মকর্তা যদি ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার হয় তখন, ক, তদন্তকারী কর্মকর্তা যদি তদন্তে বিশেষ পারদর্শী হয় তখন, তদন্তকারী কর্মকর্তা যদি নারী শিশুর একাধিক অপরাধের তদন্তকারী কর্মকর্তা হয়ে থাকেন তখন, তদন্তকারী কর্মকর্তা যদি ধর্ষণ সংক্রান্ত অপরাধের তদন্তকারী কর্মকর্তা হয় তখন। তাহলে ধর্ষণ সংক্রান্ত কোনো অপরাধের তদন্ত করতে থাকলে, এগুলো কিন্তু প্রশ্ন হতে পারে, তাকে কি করা যাবে না? বদলি করা যাবে না। পারিপার্শ্বিক সাক্ষ্য এবং মেডিকেল সার্টিফিকেটের উপর ভিত্তি করে নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনের, যে আগে উত্তর দিবেন সে ফেল কিন্তু। ঠিক আছে? কারণ সবাইকে বোঝার সুযোগ দেন প্রশ্নটা, আপনি যদি উত্তর আগে লেখা শুরু করতেছেন, আরেকজন লোক কিন্তু প্রশ্নটা নিতেই পারে নাই, অতএব আপনি তাকে সহযোগিতা করতে হবে। আমাকে বুঝাইতে পারছি বিষয়টা? আপনি তাৎক্ষণিক নিয়ে নিয়েছেন কথাটা, কিন্তু আরেকজন তো প্রশ্নটা আপনার, তার ক্যাপচার করতে হবে, আমার দিকে এখন মনোযোগ দিবেন, আপনার উত্তর দেখবে। এই জন্য আমার প্রশ্নটা শেষ করব, 4টে অপশন শেষ করব, তারপর আপনি উত্তর দিবেন। ঠিক আছে? যা বলতেছিলাম, নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে পারিপার্শ্বিক সাক্ষ্য এবং মেডিকেল সার্টিফিকেটের উপর ভিত্তি করে বিচার কার্যক্রম পরিচালনা করা যেতে পারে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে? ক, নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনের সকল অপরাধের ক্ষেত্রে। ক, এই যে গ্যালাক্সি, আপনি আপনারা ঠিক করছেন না এই কাজগুলো কিন্তু। আপনার ভালো ছাত্র, এটা সবাই বুঝতে পারছে, কিন্তু এটা এখানে দেখানোর দরকার নাই, পরীক্ষার হলে দেখাবেন। বুঝে না, কিছু মানুষের সেন্স খুব দুর্বল, ঠিক আছে, তারা বুঝে না আসলে। তাহলে কতে হলো কি, নারী শিশু সকল অপরাধের ক্ষেত্রে। খতে হলো যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর কোনো অপরাধের ক্ষেত্রে। গতে হলো মুক্তিপণ আদায়ের জন্য আটকের অপরাধের ক্ষেত্রে। নারী শিশু 9 ধারার কোনো অধীনে অপরাধের ক্ষেত্রে। তাহলে 9 বা ধর্ষণ সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে। ঠিক আছে? নারী শিশু নির্যাতন দমন আইনের কত ধারা থেকে করলাম এই এমসিকিউটা, এটা বলে? কত ধারা থেকে করলাম এমসিকিউটা?
20 ধারা থেকে। আচ্ছা, ওকে, এরপরে আসেন। বিবাহের প্রলোভনে যৌনকর্মের অপরাধের ক্ষেত্রে, বিবাহের প্রলোভনে যৌনকর্মের অপরাধের ক্ষেত্রে অপরাধীকে ধর্ষণের অপরাধে অভিযুক্ত করা যাইতে পারে যদি নারীটির বয়স কত বছরের কম হয়? 18 বছরের কম, 20 বছরের কম, 16 বছরের কম? উত্তর হলো 16 বছরের কম। কত বছর? 16 বছরের কম। বলাৎকারের অপরাধের শাস্তির পরিমাণ কিরকম হবে? বলাৎকারের শাস্তি ভোগ করবে, ধর্ষণের অর্ধেক শাস্তি ভোগ করবে, ধর্ষণের দ্বিগুণ শাস্তি ভোগ করবে, ধর্ষণের সমান শাস্তি ভোগ করবে? উত্তর হলো ধর্ষণের সমান শাস্তি কি করবে? ভোগ করবে। যদি ধর্ষণের ফলশ্রুতিতে কোনো শিশু জন্ম লাভ করে, এই শিশু যদি প্রতিবন্ধ, অক্ষম বা অসুস্থ থাকে, তাহলে তার ব্যয়ভার রাষ্ট্র বহন করবে কত বছর পর্যন্ত? 18 বছর পর্যন্ত, 21 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত, সুস্থ না হওয়া পর্যন্ত বা উপার্জন সক্ষম না হওয়া পর্যন্ত? উত্তর হলো সুস্থ বা উপার্জন সক্ষম না হওয়া পর্যন্ত। নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে ধর্ষণের অপরাধের ক্ষেত্রে বিচার সমাপ্তির সময়সীমা, ধর্ষণের অপরাধের ক্ষেত্রে বিচার সমাপ্তির সময়সীমা কতদিন হবে? আপনি শ্রীকান্তি এক কথা 100 বার লেখছেন, আপনি ফোনের ভলিউমটা বাড়ান ভাই। আপনি শুধু লিখতেছেন ভলিউম কমে, ছাড়া আর কেউ লেখেন না, আপনার ফোনের ভলিউমটা বাড়ান। এখানে এতগুলো লোক ক্লাস করতেছে, কারো তো ভলিউমের সমস্যা নাই। আপনার ফোনের ভলিউমটা বাড়ান, তাহলে ঠিক হয়ে যাবে ভাই। কত, 180 নাকি 90? 180 কিন্তু লেখছেন বেশ কয়েকজন। তাহলে দর্শনের ক্ষেত্রে হবে কত? দর্শনের ক্ষেত্রে হবে, দর্শনের ক্ষেত্রে হবে কত? 90। মোটা মুছে দাও নেই, 190 না, অনলি 90। ঠিক আছে। আসামির অনুপস্থিতিতে যদি বিচার কার্যক্রম করা হয়, তাহলে সেই ক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করতে গেলে কি বিষ লিখতেছেন আন্তাজি বলেন? এগুলো বাইরে মাথা ফাটায় ফেলা উচিত না? হ্যাঁ, মাথা ফাটায় ফেলা উচিত না বলেন? আমি কি ধারার প্রশ্ন করছি? কোনো দিনের প্রশ্ন করছি? প্রশ্ন তো এরকম করি নাই আমি। আমি প্রশ্ন করছি, আমার নিজের লজ্জা লাগে সত্যি কথা মাঝে মাঝে আপনাদের এই আচরণগুলো দেখলে। ঠিক আছে। আমি প্রশ্ন করছি যে কোন ক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আসামির অনুপস্থিতিতে বিচার করতে গেলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কোনো প্রয়োজন নাই? ক, যদি গণধর্ষণ অপরাধেরও আসামি হয়ে থাকে। ক, যদি সে পূর্বে এই দণ্ডে, বর্ধিত দণ্ডে, মানে একই অপরাধ পূর্বে আবার করে থাকে তখন। যদি সে শুরু থেকেই পলাতক থাকে তখন। যদি হাজির হওয়ার পর বা জামিনে মুক্তি লাভের পর পলাতক থাকে তখন। তাহলে যারা 21 ধারা লেখছেন, 20 দিন লেখছেন, তাদের উত্তর কি? প্রশ্ন না বুঝে উত্তর আপনার পরীক্ষার হলে এরকমটাই করবেন। প্রশ্ন না দেখেই ধুমধাম লেখা শুরু করে দিবেন। এইখানেই যত বিপত্তি। ঠিক আছে। এখন আমি মেসেজ অপশনটা বন্ধ করে দিতে পারি, তাহলে বন্ধ করে দিলে তো আপনাদের এই পাগলামিগুলো আমি দেখবো না। এই পাগলামিগুলো কি দেখবো? এই পাগলামিগুলো তো আমি দেখতে পারবো না। কিন্তু আপনারা পরীক্ষার হলে যেন এই পাগলামিটা না করেন। সাবধান। সারা বছরের, অনেকের 2 বছর 3 বছরের পরিশ্রমের ফল এই পদোন্নতি পরীক্ষা কিন্তু। ঠিক আছে। আপনার কিছু, কি বলবো, মানে অপরিকল্পিত কোনো ধরনের কার্যক্রম, বা আপনার কোনো কিছু না ভেবেই চিন্তা না করে এই যে লেখা শুরু করে দিলেন, এগুলা কিন্তু আপনার
জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। এই জন্য বলছি যে আপনার জন্য সময়ের দরকার আছে। 50টা এমসিকিউ বৃত্ত ভরাট করতে গেলে যে সময়টা, এই সময়টা আপনি পাবেন। আর এখন বড় বিষয় হচ্ছে গত 2 বছরে এই এমসিকিউ যে বৃত্ত ভরাট করার জায়গাটা, এটা কিন্তু আপনার অনেক ছোট করে ফেলছে, দেখছেন না? এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়েছে। আগে অনেক বড় ছিল বৃত্তটা, এই লাস্ট 2 বছর কিন্তু অনেক ছোট করছে। এটা এটা আসলে করা উচিত ছিল। এখন বৃত্ত ভরাট করতে খুব সময় লাগে না, খালি কলম ধরবেন মাঝখানে, দেখবেন অটোমেটিক সাইডগুলো বড় হয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে। ঠিক আছে, এটা খুব প্লাস পয়েন্ট হয়েছে একটা। এটা 2024 সাল থেকে শুরু হয়েছে এটা, আগে ছিল না। আগে অনেক সময় লাগতো বৃত্ত ভরাট করতে। এরপরে আসেন, যদি কারাগারের বাহিরে কোনো নারী বা শিশুকে নিরাপদ হেফাজতে রাখতে হয়, তাহলে নিম্নের কোন স্থানটি নিরাপদমূলক বা নিরাপত্তামূলক হেফাজত হিসেবে গণ্য হইতে পারে? ক, সরকারি কর্তৃপক্ষের কোনো হেফাজত। খ, কোনো সরকার নির্দেশিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হেফাজত, সরকার নির্দেশিত কোনো সংস্থার হেফাজত। কোনটা সঠিক হবে? ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা সবগুলাই সঠিক হতে পারে, তবে জেলখানার কি বাহিরে, জেলখানার বাহিরে। নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে 11 গ এর অপরাধ সম্পর্কে নিম্নের কোনটা সঠিক? এটা হবে এই বছর এমসিকিউ। নারী শিশুর 11 গ অপরাধ সম্পর্কে নিম্নের কোনটা সঠিক? ক, অপরাধ সমূহ আমলযোগ্য হবে। অপরাধ। খ, অপরাধ। আমি দেখতেছি উত্তরটা আগে কেটা দেয়, হ্যাঁ, এই যে নাম হচ্ছে সুমন। এরপর আর দেখি কেটা করে এই পদ্ধতিটা। আতিক হাসান। ও, এখন আতিক ভাই অন্য অন্য প্রশ্ন করছে। ক, অপরাধ আমলযোগ্য হবে। খ, অপরাধ আপোষযোগ্য হবে। গ, অপরাধ জামিন যোগ্য হবে। সঠিক উত্তর কি বলেন? যারা ক্লাসে মনোযোগী আছেন তারা কিন্তু ক এবং খ লিখছে, দুইটাই সঠিক। আর যারা আন্তাজি মেরে দিছে তারা কি, সব কটাই সঠিক। কারণ অপরাধ, আমি লাস্টেটা গতে কি বলছি, গতে বলছে জামিনযোগ্য। আসলে অপরাধ কি, এটা কি না, জামিনযোগ্য কিন্তু না। জামিনযোগ্য এটা, জামিনযোগ্য না কিন্তু। ঠিক আছে, তাহলে যদি বলতাম লাস্টেরটা যে আমলযোগ্য, জামিন অযোগ্য, আপোষযোগ্য, তাহলে সেই ক্ষেত্রে সব কটা সঠিক হইতো। সেই ক্ষেত্রে কি হইতো, সব কয়টা সঠিক হইতো। নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনের অপরাধের ক্ষেত্রে অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার, অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে কোন আইনের বিধান পরিচালিত হবে? ফৌজদারি কার্যবিধি আইনের বিধান, সাক্ষ্য আইনের বিধান। দুইটাই সঠিক, একটাও সঠিক নয়। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু দুই রকমের প্রশ্ন আসতে পারে। যদি 11 গ অপরাধের বিষয় হইতো, তাহলে এখানে কিন্তু ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন দুইটাই বলা আছে, ধারা হলো 35। আর অন্য অন্য ক্ষেত্রে শুধুমাত্র 25 ধারাতে কোন আইনের বিধান বলা আছে? অনুসন্ধান, তদন্ত, বিচারের 25 ধারার ক্ষেত্রে শুধুমাত্র ফৌজদারি কার্যবিধি আইনের কথাই কি করা আছে, বলা আছে। ঠিক আছে, এই হলো বিষয়। নারী শিশু নির্যাতন দমন আইনের নিম্নের কোন বিষয়ের উপর ভিত্তি করে আসামিকে শাস্তি প্রদান করা যায় না? নিম্নের কোন বিষয়ের উপর ভিত্তি করে আসামিকে শাস্তি প্রদান করা যায় না? ক, আদালতের বিচার কার্যক্রমে পরিচালিত আদালতের বা তদন্তকারী কর্মকর্তা বা আদালতের অনুসন্ধানকারী কর্মকর্তাদের রিপোর্ট। এটা হলো ক। খতে হলো বিশেষজ্ঞদের মতামত।
এইভাবে আপনার না লিখি, ঠিক আছে? এগুলো বলা যাবে না, ক্লাসের পরিবেশ ঠিক রাখবেন, যাই বলেন না অতি উৎসাহিত হয়ে কিছু লিখবেন না। সরি। গতে হলো অনুপস্থিতি ব্যক্তির জবানবন্দি। সঠিক উত্তর কি হবে বলেন? অনুপস্থিত ব্যক্তির দেওয়া পূর্বের জবানবন্দি। তাহলে অনুসন্ধান এবং বিচার তদন্ত প্রতিবেদন যেগুলো, এগুলোর উপর ভিত্তি করে অনেক সময় হয়, হতে পারে, সেই ক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু ওই যে নারী শিশুর 22 ধারায় যে ব্যক্তি অনুপস্থিত পূর্বে জবানবন্দি দিছে শুধু এই রিপোর্টের উপর ভিত্তি করে, আর 23 দ্বারা কি বিশেষজ্ঞের যে অভিমতটা আছে এদের উপর ভিত্তি করে শুধু কি করা যাবে না, শাস্তি প্রদান করা যাবে, এদের উপর ভিত্তি করে শাস্তি প্রদান করা যাবে না। নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে গুরুত্বপূর্ণ একজন মামলার সাক্ষী হলো রিয়াজ রহমান। রিয়াজ রহমানকে হাজির করার জন্য সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করা হলো। রিয়াজ রহমানকে হাজির করার দায়িত্ব নিম্নের কোন ব্যক্তির উপর বর্তাবে? রিয়াজুর রহমানকে হাজির করার দায়িত্ব, আমার প্রশ্ন শেষ হয় নাই তো, কোন ব্যক্তির উপর বর্তাবে? রিয়াজুর রহমানের স্থায়ী ঠিকানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর। রিয়াজুর রহমানের বর্তমান ঠিকানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর। ওই দুইটাই সঠিক নাকি একটাও সঠিক নয়? এখন কি করবেন? একটাও না? উত্তর হলো বর্তমান ঠিকানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর। আপনি তো বইয়ের ভাষা মুখস্থ করছেন যে বসে বসে সর্বশেষ ঠিকানা। বসে বসে সর্বশেষ ঠিকানা জানে, এটাই তার বর্তমান ঠিকানা। বুঝছেন? বসে বসে সর্বশেষ ঠিকানা কোনটা, এটা তার বর্তমান ঠিকানা না? বর্তমান ঠিকানা। তাহলে সর্বশেষে যে সেখানে বসবাস করতেছে, এই বর্তমান ঠিকানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর কি করতে হবে? ওসির তার উপর কি করবে? দায়িত্ব বর্তাবে। আগে রিয়াজুর রহমান বসবাস করতো নরসিংদীর পলাশে, এখন বর্তমানে ব্যবহার করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তাহলে রূপগঞ্জের ওসির উপর দায়িত্ব বর্তাবে এটা। ঠিক আছে। আচ্ছা, আর ডাইনে ঢুকি দেখি কি অবস্থা। তবে আপনারা তো হতাশ করতেছেন। এখন যদি আপনারা আগে উত্তর দেন তাহলে আমি আপনাদের মেসেজ অপশন বন্ধ করে দিব। ঠিক আছে? সড়ক পড়ানো হয়েছে আপনাদের? সড়ক? আচ্ছা, একটু সড়ক থেকে আসি, পরে আবার যাবো ওইদিকে। আমার এখন যারা আছেন, এখন পর্যন্ত যারা ক্লাসে আছেন, তাদের জন্য কথা হলো যে আমি প্রশ্ন করব, 4টা অপশন দিব, তারপর আপনার উত্তর দেওয়া শুরু করবেন। সবচেয়ে বেটার হবে 2 4 5 জন 10 জন লোক উত্তর দিতে থাকুক। আপনার এত চাপ নেওয়ার দরকার না, আপনি নিজে নিজে মনে মনে অনেক বুদ্ধিমানরা কি করতেছে, মনে মনে উত্তর দিয়ে দিতেছে যে আমারটা সঠিক, লেখার চেষ্টাটাই করতেছে না কিন্তু। এরকম না? যারা বেশি চালাক, মানে আসলে যারা প্রকৃত, তারা কিন্তু লিখবেই না, বলে আমার সময় কই, আমি মনে মনে উত্তর দিয়ে দিছি এটা আমারটা, এটা সঠিক। এরকম হোক, অসুবিধা কি? 2 4 জন উত্তর দেন। সড়ক পরিবহন আইন 2018। আচ্ছা, 2018 সালের কত নম্বর আইন বলেন? কঠিন প্রশ্ন করলাম। সড়ক পরিবহন আইন 2018 সালের কত নম্বর আইন? দেখছেন? 47 নম্বর আইন, এটাও জানে অনেকে। সড়ক পরিবহন 2018 সালের যে 47 নম্বর আইন, এটা অনেকে মুখস্থ। আচ্ছা, ওকে। তাহলে পড়াশোনার কোনো বিকল্প আছে? তিলো প্রশ্ন আপনি কি করতে পারবেন পরীক্ষার হলে? বলবেন যে এটা তো মানে না, কত নম্বর, এটাতে আমি কি করব, এটা কেন দিছে? না করতে পারবেন না কিন্তু। এক্সপ্রেস ক্যারিজের ক্ষেত্রে না, হবে না, এটা আমি একটু মজা করলাম আর কি। এক্সপ্রেস ক্যারিজের ক্ষেত্রে কত কিলোমিটারের নিচে কোনো যাত্রী তোলা হবে না, এবং কত কিলোমিটারের নিচে যাত্রী, উফ মাই গড, 32 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে। তাহলে সে আগে একই কাজ করতেছেন। 32 কিলোমিটার। সড়ক পরিবহন আইন অনুসারে স্টেজ ক্যারিজের ক্ষেত্রে চালক ব্যতীত
কতজনের অধিক যাত্রী বহনের জন্য নিয়োজিত? তাহলে যারা মুখস্থ করে আসছেন তারা তো 6 বলতেছেন অটোমেটিক, কিন্তু অনেকে আছে এরকম হয়তো মুখস্থ করতে পারে নাই, ক্লাসটা শুনে একটু ক্লিয়ার হইতে পারতো, তাদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন না, ঠিক আছে? এই জন্য কিন্তু তাদের বদ্ধ লাগলে কিন্তু আপনাদের খবর হয়ে যাবে, ঠিক আছে? এরকমটা করেন না। তাহলে আমি কি প্রশ্ন করার সুযোগ পাচ্ছি আব্দুল্লাহ মোহন ভাই? পটুয়াখালী প্রশ্ন করার সুযোগ পাচ্ছি আমি? মানে আমি স্বাধীনভাবে প্রশ্ন করবো এই সুযোগটা কি আমার আছে? নাই, মানে আমি একটা অপশন দিব, এই সুযোগটা নাই। এতে করে আপনারা কিন্তু আমার প্রতি বিরক্ত হচ্ছেন, লিস্ট কিন্তু বিরক্তটা আমার প্রতি হচ্ছে, যে মেসেজ অপশনটা কি করে দেন, বন্ধ করে দেন। ঠিক আছে, আমি মেসেজ বন্ধ করে দিচ্ছি, আপনার উত্তর দেন। কিছু করার নাই আমার। কারণ এইভাবে যারা একটু আমার মতো গরিব ছাত্র আছে তাদের জন্য কষ্ট হচ্ছে এটা। আমি পরে সঠিকটা বলে দিব, আপনার উত্তর দিন। মোটরযানের প্রধান কার্যকরী অংশের নাম কি? ক ইঞ্জিন, খ এক্সেল, গ চেসিস, ঘ চাকা। তাহলে প্রধান কার্যকরী অংশের নাম হলো চেসিস। প্রধান কার্যকরী অংশের নাম কি? চেসিস। অতিরিক্ত ওজন বহন করে যদি কোনো রাস্তা, ব্রিজ ইত্যাদি ভেঙে ফেলে, যারা ভাঙবে তারা এই জরিমানার টাকা কতদিনের ভিতরে দিতে বাধ্য থাকবে? 15, 30, 90, 120? কতদিনের ভিতরে? 30? কতদিনের ভিতরে? 30 দিনের ভিতরে না? 90? কত? 90 দিনের ভিতরে। ভেরি গুড। এই প্রশ্নটা সড়ক পরিবহন আইনের কত ধারা থেকে করা হয়েছে? সড়ক পরিবহনের 42 ধারা, 43 ধারা, 44 ধারা, 86 ধারা। এই একটা অপশন ঘুরাই দিছে 86 ধারা, মনে করবে কি 42, 43, 44 তো কাছাকাছি, মনে হয় এগুলো না, মনে হয় 86। না জানা থাকলে আন্দাজে হবে না এমসিকিউ। তাহলে সঠিক উত্তর হবে কত ধারা? 43 ধারা। কত ধারা? 43 ধারা। সড়ক পরিবহন আইনে কয় ধরনের ওজনের কথা বলা আছে? 1, 2, 3, 4? উত্তর হলো 3 ধরনের: এক্সেল ওজন, লেডেন ওজন, ট্রেল ওজন। 3 ধরনের ওজনের কথা কি করা আছে, বলা আছে। আচ্ছা, সড়ক পরিবহনের অনুসারে যদি কোনো ধরনের সড়কে, মহাসড়কে দুর্ঘটনায় পতিত হয়, তাহলে চালক অথবা কন্ডাক্টরের নিম্নের কোন দায়িত্বটা সঠিক? হাসপাতালে সংবাদ দিবেন, ক পুলিশ অফিসারকে সংবাদ দিবেন, মানে হাসপাতালকে অবগত করবেন, পুলিশ অফিসার বা ফায়ার সার্ভিসকে অবগত করবেন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবেন, নাকি সবকটাই সঠিক? সবকটাই কিন্তু সঠিক আছে, সবকটাই কি সঠিক আছে। সড়ক পরিবহন আইন অনুসারে নিম্নে কোন বাক্যটি সঠিক? রেজিস্ট্রেশন সনদ ব্যতীত কোনো ব্যক্তি মোটরযান পরিচালনা করতে পারবে না, ক রেজিস্ট্রেশনের নাম্বার প্লেট যুক্ত না করে কোনো ব্যক্তি মোটরযান পরিচালনা করতে পারবে না, খ নাকি দুইটাই সঠিক? উত্তর হবে দুইটাই সঠিক। প্রশ্নটা কত ধারা থেকে করা হয়েছে? প্রশ্নটা করা হয়েছে সড়ক পরিবহন আইনের 16 ধারা থেকে। ক ধারা থেকে? 16 ধারা থেকে। না, নো প্লিজ, কোনো প্লিজ হবে না। কোনো মুখে কল দিব? No. হুম। এরপরে আসেন, সড়ক পরিবহন আইন অনুসারে যে সমস্ত এলাকায় শব্দ সংকেত ব্যবহার করা নিষিদ্ধ, সেই সকল এলাকাকে কি বলা হয়? বিপজ্জনক এলাকা, সংরক্ষিত এলাকা, নীরব এলাকা? উত্তর হলো নীরব এলাকা। উত্তর হলো নীরব এলাকা।
যে সমস্ত মোটরযান অপর কোনো মোটরযানকে টেনে নেওয়ার জন্য ব্যবহৃত করা হয় বা প্রস্তুত নির্মাণ করা হয়, সেই সকল মোটরযানকে কি বলা হয়? সেই সকল যানকে কি বলা হয়? এক্সপ্রেস ক্যারিজ। তারপরে হলো আপনার স্টেজ ক্যারিজ, প্রাইম মুভার, গণপরিবহন। উত্তর হলো প্রাইম মুভার। কি মুভার? প্রাইম মুভার। নিম্নের কোন কারণে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন করা হয় না? মেসেজ অপশন করে ভালো হয়েছে না? আপনারা উত্তর দেন এখন। পাস করলেও আপনারা বুঝতেছেন, ফেল করলেও আপনারা বুঝতেছেন, তাই না? কারণ আর কত, আপনারা তো এখানে আসলে কেউ, সবাই মেচুড এখানে, কিন্তু আচরণগুলো কিন্তু এরকম করছেন না। একবার বুঝলেই, একবার বললেই কিন্তু সবাই বুঝতে পারার কথা ছিল। যাই হোক, সড়ক পরিবহন আইন অনুসারে দেখবো এই যে লিখিত পরীক্ষার প্রশ্ন শুরু হবে তো, কত উত্তর দিতে পারেন, তখন আর কারো মুখ চলবে না। প্রশ্ন একটা করে দেবো, উত্তর দেন, তখন আর কেউ কথা বলবে না, দেখা যাবে। ঠিক আছে, আমি তো প্রশ্ন তৈরি করে নিয়ে বসি ক্লাসে। আপনাদের যদি বলি যে আপনারা কত আগামী ক্লাসে এই সাইবার সুরক্ষা আইন থেকে 10টা ব্যতিক্রম ধরে প্রশ্ন তৈরি করে নিয়ে আসবেন, আমি দিব আপনাদেরকে এই কাজটা। পরে দিব, বলবো যে আপনারা কি প্রশ্ন তৈরি করছেন, বলে না, একজনের খুঁজে পাওয়া যায় না, কোনো বছরই পাই না। এবছর আপনারা কি ব্যতিক্রম কিছু করেন কিনা দেখবো। লোক খুঁজে পাওয়া, এই সব প্রশ্ন আমারই তৈরি করতে হয়। ঠিক আছে, আমার উত্তর তৈরি করতে হয়। আপনারা যদি সহযোগিতা করতেন, ধরেন আমি 20টা প্রশ্ন তৈরি করলাম নতুন, আপনারা যদি ক্লাসের সবাই মিলে একটা করে প্রশ্ন তৈরি করতেন এক একজনে, তাহলে কতগুলো প্রশ্ন হয়? হ্যাঁ, প্রশ্নের একটা কি হয়ে যায়, একটা ব্যাংক হয়ে যাবে একটা। নিজে প্রশ্ন তৈরি করতে হবে, সূচির ভিতরেই প্রশ্ন। কথাটা একটু কি ভাবে একটু ঘুরায় পেঁচায় দিবেন, আপনি একটু কি করবেন, ঘুরায় পেঁচায় দিবেন। যেমন ধরেন, নর্মাল প্রশ্ন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের প্রশ্ন সবাই পারবে, পারবে না? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের প্রশ্ন সবাই পারে, কিন্তু এখান থেকেও প্রশ্ন এমন ভাবে একটু দিবে, এমন ভাবে একটু ঘুরানো পেঁচানো হবে, দেখবেন এই প্রশ্নে বলবেন এই জায়গার ভিতরে প্রশ্ন প্যাঁচ লেগে গেল, এটা আবার কেমন কথা হয়ে গেল, প্যাঁচ লেগে যাবে। যদি যেমন ধরেন একটা সিম্পল প্রশ্ন বলি আমি আপনাদেরকে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ নয়, কিন্তু কি পরিস্থিতিতে আত্মরক্ষার অধিকার প্রয়োগকারী ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না? আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না, কি পরিস্থিতিতে? প্রশ্ন কি কোন আইনের বলেন এটা? এটা কোন আইন থেকে প্রশ্নটা করছি? ফৌজদারি কার্যবিধানের প্রশ্ন, দণ্ডবিধির প্রশ্ন, নাকি সাক্ষ্য আইনের প্রশ্ন? কোন আইন থেকে প্রশ্ন করছি, এটা আঙুলটা দেখেন, আমি দেখি কোন আইন থেকে প্রশ্নটা করছি। ফৌজদারি কার্যবিধির, দণ্ডবিধি আইনের, নাকি সাক্ষ্য আইনের? প্রশ্ন কিন্তু দণ্ডবিধি আইনের, প্রশ্ন দণ্ডবিধি আইন। তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করছে, তারপরে অপরাধী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না কেন? কারণ 99 দ্বারা শর্তগুলো সে মানে নাই, অপরাধী হয়েছে। দেখছেন পেশটা কোথায় লাগছে? আপনি তো সাক্ষ্য আইন খুঁজবেন, মানে তাৎক্ষণিক আসছে আমার মাথায় এই কথাটা। আপনি তো সাক্ষ্য আইন খুঁজতেছেন, সে 99 দ্বারা শর্ত না মেনে অধিকার প্রয়োগ করছে, তাহলে সেই ক্ষেত্রে নির্দোষ কিভাবে প্রমাণ করবে সে? সে অপরাধের দায়ে দণ্ডিতই হবে, হয়তো বেশি, হয়তো একটু কম কম দণ্ড ভোগ করবে। এই হলো বিষয়। আপনাকে এইগুলো নিয়ে একটু গবেষণা করতে হবে, এরকম প্রশ্ন কেউ আসবে না। একটা দিলেই, একটা দিয়ে একবার আপনাকে বসাই দেবে, আল্লাহ মাফ করুক। একটা দিবে, একটা দিয়ে কি করবে, পুরো পরীক্ষার হল থেকে বেরিয়ে সবাই এক প্রশ্ন নিয়ে চিল্লাচিল্লি করতে থাকবে। ঠিক আছে, কিন্তু যদি ক্লাসগুলো আমাদের মনোযোগী করেন, ইনশাল্লাহ বাকি দিনগুলা আপনার এই প্রশ্নগুলো পরীক্ষার হলে বলবেন যে এর চাইতে বড় বড় কঠিন প্রশ্ন আমরা কি করে আসছি, ক্লাস আলোচনা করে আসছি। হ্যাঁ, তাই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই সমস্যার ভিতরে আপনি পড়বেন না, আমার দৃঢ় বিশ্বাস। ফৌজদারি, সরি, যা বলতেছিলাম, সড়ক পরিবহন আইন অনুসারে প্রশ্ন করলে তো সময় নষ্ট হচ্ছে আপনাদের, পড়াইতে হবে না। আচ্ছা, যা বলতেছিলাম, ও কোন ক্ষেত্রে পয়েন্ট, নিম্নের কোন ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কি করা হয় না, কর্তন করা হয় না? ক, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হলে। খ,
বিপরীত দিক থেকে গাড়ি চালানো হলে? গ, মোটরযান চালিয়ে বা গাড়ি চালায় পরিবেশ দূষণকারী কোনো মোটরযান পরিচালনা করলে? ঘ, মোটরযান চলায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করলে? কোনটা সঠিক? আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর বের করে ফেলছেন। বের করে ফেলছেন না? বের করে ফেলছেন কিন্তু যারা পড়াশোনা করছেন। তাহলে আপনাকে এই প্রশ্ন বোঝার জন্য কি বুঝতে হবে? ওই 11 দ্বারার 12টা পয়েন্টের কর্তনের জায়গাটা বুঝতে হবে। তাহলে পরিবেশ দূষণ করার জন্য কোনো পয়েন্ট কর্তন হয় না। হয়? হয় না। বাকি যে তিনটা কথা বলছি এগুলোর জন্য কি হয়? পয়েন্ট কর্তন করা হয়। তাহলে উত্তর কোনটা? উত্তর হলো গ, বা 3 নাম্বারটা সঠিক। তাই না? তাহলে এইরকম প্রশ্নগুলো যদি আপনারা দিতে পারেন উত্তর, তাহলে এগুলো হার্ড লেভেলের প্রশ্ন। বাকিগুলো মনে করুন যে এত সহজ হয়েছে প্রশ্ন, কারণ আপনি তো পরীক্ষার হল থেকে বেরিয়ে বলতেছেন এত সহজ হয়েছে প্রশ্ন। আর একজন আপনার মুখের দিকে বেরোয় তাকে দেখো কি কয় প্রশ্ন সহজ হয়েছে, আমার তো মাথা খারাপ হয়েছে পরীক্ষার হলে। এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু। এটাই কি, এই বছরে এত প্রশ্ন কঠিন হয়েছে, মানে এসএসসি পরীক্ষার বা ইন্টারমিডিয়েট পরীক্ষার প্লাস পাইছে না অনেকেই? পাইছে কি না? পাইছে না? পাইতেছে না? গোল্ডেন প্লাস পাইছে না? তো প্রশ্ন তো একই। ঠিক একইভাবে প্রশ্ন যতই হার্ড হোক, যারা পড়ুয়া ছাত্র তাদের জন্য আসলে এগুলো খুব সহজই মনে হবে, কারণ তারা যে কষ্ট করছে আগে। আচ্ছা, সড়ক পরিবহন আইনের পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন কারণে ড্রাইভিং লাইসেন্স বাতিল, স্থগিত অথবা স্থগিত করা যেতে পারে? কোনো ব্যক্তি মোটরযান চালানোতে শারীরিকভাবে অযোগ্য হলে? ক, মানসিকভাবে অযোগ্য হলে? খ, অপরাধের দায়ে দণ্ডিত হলে? গ, অভ্যাসগতভাবে অপরাধের সাথে জড়িত হয়ে পড়লে? ঘ। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হবে ও, 5 নাম্বারটা। তাই না? মানে সবকটাই কি সঠিক? এখানে ঘ বলতে পারবেন না, উত্তর হবে কি ও। যদি কোনো মোটরযান আটক করা হয় এবং সেটা ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়, ডাম্পিং ইয়ার্ডে যখন মোটরযান প্রেরণ করা হবে তখন মোটরযানের মালিক কার কাছে আবেদন করবেন? ক, ডাম্পিং ইয়ার্ডের পরিচালকের কাছে? খ, পুলিশ সুপারের কাছে? গ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে? ঘ, আটককারী পুলিশ হলে পুলিশ সুপার, আটককারী ম্যাজিস্ট্রেট হলে ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে সঠিক উত্তর কি হবে? ঘ। যদি পুলিশ আটক করে তাহলে পুলিশ সুপারের কাছে, যদি ভ্রাম্যমাণ আদালত বা ম্যাজিস্ট্রেট আটক করে তাহলে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। এটা একটা এমসিকিউ প্রশ্ন। এই আবেদন কতদিন সময়ের ভিতরে করবেন? 15 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে, 2 মাসে বা 60 দিনের মধ্যে, 3 মাস বা 90 দিনের মধ্যে? তাহলে সঠিক উত্তর কি হবে? 60 দিনের মধ্যে। কতদিন? 60 দিনের মধ্যে। ঠিক আছে। এই প্রশ্নটা হয়েছে কত ধারা থেকে করা? এটা বলেন। কত ধারা থেকে করা হয়েছে? সড়ক পরিবহন আইনের 115 ধারা। কত ধারা? সড়ক পরিবহনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধারা, মোটর যানের আটক এবং কি বিলিবন্ধ, আটক এবং কি বিলিবন্ধের ব্যবস্থা। এগুলোই তো লিখিত প্রশ্ন। এমসিকিউ প্রশ্নগুলাই কিন্তু লিখিত প্রশ্ন, জানেন কি না? এই প্রশ্নগুলাই কিন্তু লিখিত প্রশ্ন আসলে। এরপরে হলো, সড়ক পরিবহন আইনে কোনো ব্যক্তি একবার অপরাধের দায়ে দণ্ডিত হয়ে যদি পরবর্তী অপরাধ আবার করে, তাহলে তার শাস্তির পরিমাণ পরবর্তীতে কেমন হবে? অর্ধেক হবে, সমান হবে, দ্বিগুণের বেশি হবে না, দ্বিগুণের কম হবে না? উত্তর কি হবে? দ্বিগুণের বেশি হবে না, এটা সঠিক। দ্বিগুণের কম হবে না, পর কি হবে না? দ্বিগুণের কম হবে না। সড়ক পরিবহন অনুসারে অপরাধের সহায়তাকারীর দণ্ড অর্ধেক, সমান, দ্বিগুণ, 1/4 অংশ? এই ক্ষেত্রে সব জায়গাতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কি অপরাধ হবে? সমান হবে। কি হবে? সমান হবে। সড়ক পরিবহন আইনের ধারা দিয়ে প্রশ্ন করি, 85 ধারায় নিম্নের কোন কারণে শাস্তি প্রদান করা হয়?
অতিরিক্ত শব্দমাত্রা যুক্ত করলে বা নীরব এলাকায় মোটরযান পরিচালনা করলে। ক। অতিরিক্ত গতিতে মোটরযান পরিচালনা করলে। খ। বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করলে। গ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ এবং গ। অতিরিক্ত গতি, আর একটা হলো কি, বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করলে। তাহলে 85 ধারার বিধানে শাস্তি হচ্ছে কত ধারার বিধান অমান্য করলে? সড়ক পরিবহন আইনের 42 ধারার বিধান অমান্য করলে। ক ধারার? 42 ধারার বিধান অমান্য করলে। সবই তো পারেনি। আচ্ছা, বেশি প্রশ্ন করলে আবার সাইবারটা শেষ করতে পারবো না। আর একটা পিআরবির এক্সট্রা ক্লাস নিবো, আমাদের এই সাইবারটা শেষ করতে হবে আজকে। ঠিক আছে? সাইবারের শর্ট সাজেশন নেন। আমাকে বেশ কয়েকজন মেসেজ দিচ্ছেন যে সাইবার নিয়ে খুব টেনশনে পড়ে গেছি। যদি বেশি টেনশনে পড়েই থাকেন সাইবার নিয়ে, তাহলে আলোচনা করবেন সাইবার আইনের 31 থেকে কত 35। লিখিত প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ 31 থেকে 35-এ। এটা একদম অতি দুর্বলদের জন্য। আবার সবাই এটার মতো বসে থাকেন না। মানে অতি দুর্বল, সারা বছর পড়াশোনা করেন নাই, 2 মাসের ছাত্র আছে না, তাদের জন্য সাইবারের সাজেশন হলো 31 থেকে 35 দ্বারা লিখিত প্রশ্নের জন্য। কিন্তু এমসিকিউ রিস্ক কিন্তু এই কারণে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, কোথায় আপনি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাসায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা। কি মনে আছে কি বলছি? 31-এ কি তদন্ত নাকি? কে তদন্ত করবে, কারা তদন্ত করবে, ইত্যাদিতে দল। 32 হলো কি সময়সীমা তদন্তের। 33 হলো তদন্তকারী অফিসারের ক্ষমতা। 34 হলো পরোয়ানার মাধ্যমে তল্লাশি। 35 হলো কি বিনা পরোয়ানায় তল্লাশি। এগুলো একক প্রশ্ন আসতে পারে। আর ওই যে টুকটাক যদি ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়ে দেয়, কি করছে, অন্যের রূপ ধারণা পূর্বক, প্রতারণা পূর্বক, নিজের নাম পরিচয় গোপন পূর্বক, কি করছে, ওই যে 23-এর ক ক গ গ 4টার যে কোনো অপরাধ করে ফেলছে, কি ওই যে সাইবার সন্ত্রাসী কার্যক্রম, তাহলে যেতে হবে আবার 23 ধারায়। আবার এই যে 25 ধারাটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কি ব্ল্যাকমেল, যৌন হয়রানি, রিভেঞ্জপূর্ণ তথ্য প্রচার প্রকাশ করা। এগুলো তো স্বাভাবিক, প্রশ্ন আসতে সবাই পারবেন। ধরলাম যদিও বা 31 থেকে 35, কিন্তু শাস্তির জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। 25 ধারা প্রশ্ন আসলে পারবেন না? যৌন হয়রানি, ব্ল্যাকমেল ইত্যাদি পারবেন না? অবশ্যই পারবেন। 26 ধারা ধর্মীয়, জাতীয়গত বিদ্বেষ, উস্কানি ইত্যাদি, 26 ধারা পারবেন। জালিয়াতি কত বলছিলাম? 21। প্রতারণা কত বলছিলাম? 22। তো এগুলো তো পারবিনি, তাহলে টেনশনে কি আছে? সিম্পল কথাটা শুধু মনে রাখবেন যে যদি ডিজিটাল তথ্য যোগাযোগ প্রযুক্তি বা সাইবারের পেশা জালিয়াতি করে তাহলে 21 ধারা, প্রতারণা করলে 22 ধারা, সাইবার সন্ত্রাসী কার্যক্রমের জন্য 23 ধারা, ই ট্রানজেকশন 24, এরপরে হলো ব্ল্যাকমেল যৌন হয়রানি 25, ধর্মীয় জাতিগত বিদ্বেষ তথ্য প্রচার প্রকাশ 26। এই তো। 27-এ কি অপরাধের সহায়তা নাকি? 27-এ সহায়তা। 28-এ মিথ্যা মামলা। 28-এ কি মিথ্যা মামলা। 29-এ ক্ষতিপূরণের আদেশ নাকি? 29-এ কি? তাহলে একটা হলো প্ররোচনা, আর একটা হলো মিথ্যা মামলা। ভুলে গেছি। কি জানি, একটু লেখেন তো। কোম্পানি কর্তৃক অপরাধ, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কোম্পানি, আর 30 হলো ক্ষতিপূরণের আদেশ দানের ক্ষমতা, এই তো। আর 31, 32, 33, 34, 35 এগুলা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে নিতে হবে এগুলা। ঠিক আছে। আচ্ছা, আবার শেষ করে আগে 4টা রিভিশন দিছি এক ক্লাসে না? নারী শিশু, অস্ত্র, মাদক, এরপরে কি সড়ক, না,
শিশু অ্যান্ড সড়ক শেষ করলাম, আবার মানব পাচার শেষ করলাম, আজকে শেষ হবে সাইবার। আগামী একটা ক্লাসে 6টা মাইনর রিভিশন দেবো ইনশাল্লাহ, রিভিশন দিয়া আপনাদের নতুন আইন শুরু করবো, ঠিক আছে? কারণ এই মাইনরেটগুলো প্রচুর রিভিশন দিতে হবে, নাহলে মনে রাখতে পারবেন না। আগামী ক্লাসটাতে আমরা 6টা মাইনর রিভিশন দিব এক ক্লাসে ইনশাল্লাহ, শর্ট, ওই যে দণ্ডবিধি যেভাবে দিছি আর কি। আপনি ওটা দেখে আসবেন, নাহলে আমি কি বলতেছি আপনার আমার কথা বুঝতে পারবেন না কিন্তু। কারণ আমি তো দুমদাম খালি বলে দিতে থাকবো আপনার স্মৃতি পুনর্জীবিত করার জন্য, ঠিক আছে? গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটু ব্যাখ্যা করেই বলবো। এটা করে হচ্ছে কি লাভ হবে কি, যে এই যে পড়া হয়ে যাচ্ছে আইনগুলো, এখন খালি পড়ে সামনে আরেকটা চলে গেলাম, ধরেন সামনের ক্লাসে আমরা মানব পাচার অভিবাসন শুরু করবো হয়তো, ঠিক আছে? অথবা সরকারি চাকরি আইন, দুইটার একটা। এখন আপনি এই আইনগুলোতে গ্যাপ রয়ে গেল, তখন তখন কিন্তু আবার কি হবে, আবার কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই সামনেরটাও ভালো বুঝবেন না, পিছনেরটা আবার ছুটে গেল। পরে আবার খুঁজতে হবে কি, যে আবার নতুনদের সাথে গিয়া এইটা যেন আপনার মিস্টেকটা না হয়, যে আমি আবার তো আসতেছে সুযোগ, ওদের সাথে করে নিব না। যদি মনের ভিতরে একবার এরকম নিয়ে আসেন, তাহলে কিন্তু পিছাইতে থাকবেন কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা আজকে যে অংশটা সাইবার আলোচনা করব, এখন এটাও কিন্তু আপনার জন্য, এই অংশটাও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা, একদম ফেলে দেওয়ার মতো জায়গা না। আমরা এই অংশটা একটু ভালো করে নিব ইনশাল্লাহ। সাইবার সুরক্ষা অধ্যাদেশের আজকের আলোচনা একদম সরাসরি চলে যাবো আমরা 36 ধারা থেকে। কত ধারা? 36। আজকে 11টা 12টা ধারা পড়বো সাইবারের। এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে, বিশেষ করে ব্যাপক আকারে এমসিকিউ প্রশ্ন হয় এই জায়গাগুলো থেকে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের 36-এর আলোচনা থেকে শুরু হবে আমরা। সহজ আছে, যেগুলো সহজ সহজভাবে আলোচনা করবো 36টা, সাধারণত এমসিকিউ প্রশ্নের জন্য। এমসিকিউ প্রশ্নের জন্য দুইটা সংখ্যা মনে রাখবেন, একটা হলো 90 আর একটা হলো 180। একটা হলো 90, একটা হলো কি 180। তাহলে আপনি ধরেন মহাপরিচালক, মহাপরিচালক তো বুঝছেনই নাকি? এই সাইবার সুরক্ষার যে কাউন্সিল, আচ্ছা ঠিক আছে, জান জুয়া আইন আর মানব পাচার এগুলো আগে পড়াবো, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই, পড়াইতেই তো হবে আমাদের এগুলা। তাহলে তথ্য সংরক্ষণ, এন 36 দ্বারা বলতেছে যে তদন্তকারী অফিসার যদি আবেদন করেন মহাপরিচালকের কাছে, মহাপরিচালকের নিকট যদি এরকম প্রতীয়মান হয় যে কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমে বা কোনো ধরনের আপনার কি বলা হয় সাইবার স্পেসে কোনো ধরনের তদন্তের স্বার্থে তথ্যগুলো সংরক্ষণ করা প্রয়োজন। কেন? কারণ সংরক্ষণ না করলে তথ্য উপাত্তগুলো নষ্ট হবে, ধ্বংস করবে, পরিবর্তন করে ফেলবে, অথবা দুষ্প্রাপ্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের দায়িত্ব থাকা যারা ব্যক্তি, তাদেরকে বা প্রতিষ্ঠানকে এই তথ্য কতদিনের জন্য? 90 দিন পর্যন্ত সংরক্ষণের জন্য নির্দেশ প্রদান করবেন। এটা মনে রাখবেন, কতদিন? 90 দিন। কারণ আপনার কম্পিউটারটা তদন্তের সাথে জড়াই গেছে, আপনার ডিভাইসটা তদন্তের কাজের সাথে যুক্ত হয়ে গেছে এটা। তাহলে আমরা যদি তদন্ত করি, আপনি এটা নষ্ট করে দিতে পারেন না, তথ্যগুলা মুছে ফেলতে পারেন না, স্থানান্তর করে ফেলতে পারেন। তাহলে মহাপরিচালকের কাছে আবেদন করলে তিনি কি করতে পারবেন? 90 দিন পর্যন্ত তার তার নির্দেশে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান এটা সংরক্ষণ করতে কি থাকবে, বা সংরক্ষণ আসবে না, যে কতদিন পর্যন্ত মহাপরিচালকের নির্দেশে বা অনুরোধে তথ্য মুছে ফেলা যাবে না, সংরক্ষণ দিয়ে আসবে না, কতদিন? 90 দিন। ট্রাইব্যুনাল ইচ্ছা করলে এর মেয়াদ আরো বৃদ্ধি করতে পারে, তবে কতদিনের অধিক হবে না? 180 দিনের অধিক হবে না। এটা হলো দ্বিতীয় অংশ। লিখিত প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে এমসিকিউ। তাহলে মহাপরিচালকের অনুরোধে কতদিন? 90 দিন। ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল আবেদনের পরিপ্রেক্ষিতে এটা সংরক্ষণের মেয়াদ আরো বাড়াইতে পারবে, তবে সর্বমোট 180 দিনের কি হবে না? অধিক হবে না। 36 দ্বারা কত? 36। সহজে মনে রাখবেন, 31 হলো তদন্ত, 32 হলো তদন্তের সময়সীমা, 33 হলো তদন্তকারী অফিসারের ক্ষমতা, 34 পরোয়ানার মাধ্যমে তল্লাশি, 35 বিনা পরোয়ানায় তল্লাশি, 36 তথ্য সংরক্ষণ, 37 হলো কম্পিউটারের সাধারণ ব্যবহার ব্যাহত না করা। এটা লিখিত প্রশ্নের জন্য হতে পারে। তাহলে 36-এ কয়টা কথা মনে রাখবেন? 90, 180। মহাপরিচালক 90 দিন, ট্রাইব্যুনাল আবেদন করলে এর মেয়াদ বাড়াইতে পারবে, তবে কত দিনের বেশি হবে না? 180 দিনের বেশি হবে না। এর পরবর্তী অংশ হলো আপনার 37 দ্বারা, কত? 37। আপনি এটা নিয়ত করেন আজকে, যে আগামী ক্লাসে বলা হচ্ছে যে 6টা আইন রিভিশন হবে গুরুত্বপূর্ণ। তাহলে আমি যখন ক্লাসে রিভিশন দিয়ে দেবো, আপনি আমার আগে বলে দিতে থাকবেন যে আপনি এরকম একটা চ্যালেঞ্জ করেন। যদি বা অনেকেই পারবেন আমার আগে, যদি আপনারা পড়তেছেন কন্টিনিউ, যে আমি বলতে থাকবো আপনারা আমার আগে আগে বলার চেষ্টা করবেন। 6টা আইন এরকম একটা নিয়ত করেন, দেখবেন যে ইনশাল্লাহ ধরেন আগামী ক্লাসের আগ পর্যন্ত আপনি 6টা আইনই দেখবেন। ফৌজদারি, সাক্ষ্য, দণ্ডবিধি দেখার দরকার নেই।
এই 6টা ক্লিয়ার করে আসেন, তাহলে আপনার জন্য দেখবেন অনেক কিছু আরো সহজ হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, নতুন মাইনরেট গুলো আপনার জন্য আরো ভালো লাগবে। এরপরে আসেন, তবে এটা এই বেসিক স্টুডেন্টদের জন্য, যারা এগুলো পড়েন নাই, তারা অ্যাডভান্স লেভেলে যারা পড়ে আছেন সেটা ভিন্ন। আর তারপর অতিরিক্ত চাপ নিয়ে আবার অসুস্থ হয়ে যান না, যে না আমি আবার আগামী ক্লাসে এই 6টা নিয়ে এমন ভাবে বলবো, আগে আগে বলে চলে যাবো কিন্তু আপনি ক্লাস করেন না এইগুলো, এটা করার দরকার নেই। তাহলে কম্পিউটারের সাধারণ ব্যবহার, তদন্তকারী অফিসার তদন্ত করবেন, এই জন্য কম্পিউটারের সাধারণ যে ব্যবহার, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ইহার কোনো অংশের জন্য ব্যবহার ব্যাহত না হয়। আপনি তদন্ত করতেছেন পুরো অফিসের, পুরো একটা আপনার ফার্মের, একটা ইনস্টিটিউটের যাবতীয় কম্পিউটারের ব্যবহার কি বন্ধ করে দিবেন? না, তারা স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালা যাবে। এটা কি করবে না, যেন ব্যবহার ব্যাহত না হয়। তবে দুইটা ক্ষেত্রে কি করতে পারবে, এটা জব্দ করতে পারবে। দুইটা ক্ষেত্রে কি করতে পারবে, দুইটা ক্ষেত্রে কোনো কম্পিউটার বা সিস্টেম বা নেটওয়ার্ক বা ইহার কোনো অংশ কি করা যাবে, জব্দ করা যাবে। যদি একটা হলো এগুলোর ভিতরে আপনার কি করা যায়, পাসওয়ার্ড দেওয়ার আগে, আমার তদন্তের প্রয়োজন, আপনি এমন ভাবে পাসওয়ার্ড দিয়ে রাখছেন, এমন ভাবে কোডিং করে রাখছেন যে আমি এখানে প্রবেশ করতে পারতেছি না, তাহলে আমি কি করব, এটা জব্দ করে ফেলবো। এটা একটা কারণ। আর একটা কারণ কি, যদি তদন্তকারী কর্মকর্তার কাছে মনে হয় কি করে ফেলবে এটা, এখান থেকে, এই যদি আমি এটা কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক বা ওয়ার কোনো অংশের যদি অপরাধ প্রতিরোধ করার জন্য, চলমান অপরাধ করিবার জন্য জব্দ না করলে এই তথ্য উপাত্তগুলো নষ্ট, ধ্বংস, পরিবর্তন বা দুষ্প্রাপ্য হওয়ার সম্ভাবনা থাকে, সেই দুইটা ক্ষেত্রে কি করতে পারবেন, জব্দ করতে পারবেন। তাহলে বোঝার চেষ্টা করার প্রশ্ন হলো দুইটা, তদন্তকারী অফিসার তদন্ত করার সময় কম্পিউটারের সাধারণ ব্যবহার ব্যাহত করবেন না, যেন স্বাভাবিকভাবে চালাইতে পারে। তবে তিনি কি জব্দ করতে পারেন, তদন্তকারী কর্মকর্তা কি জব্দ করতে পারবেন? দুইটা ক্ষেত্রে পারবেন। একটা হলো যদি এই কম্পিউটারে প্রবেশ করা না যায়, তদন্তের প্রয়োজনে প্রবেশ করা যাচ্ছে না, কম্পিউটারে প্রবেশ বলতে তো বুঝছেনই আপনারা, তাই না? প্রবেশ করা যাচ্ছে না। আর এটা হলো কি, যদি মনে করেন এখান থেকে কোনো তথ্য বা কোনো উপাত্ত এগুলো কি করবে, অপসারণ করে ফেলবে, সরায় ফেলবে, মুছে ফেলবে, তাহলে দুইটা ক্ষেত্রে কি করতে পারেন, এই কম্পিউটার বা এগুলার কোনো অংশ জব্দ করতে পারবেন এই আইনের 37 দ্বারা। তাহলে প্রথমে বলছে ব্যবহার ব্যাহত করা যাবে না, পরে বলছে কি বিশেষ প্রয়োজনে জব্দ করতে পারবে। কি কি দুইটা ক্ষেত্র, একটা হলো যদি এই কম্পিউটার নেটওয়ার্ক বা এর কোনো অংশে প্রবেশ করা না যায়, আর একটা অংশ কি, যদি এইখান থেকে কোনো তথ্য ধ্বংস, পরিবর্তন অথবা মুছে ফেলার সম্ভাবনা থাকে, তাহলে জব্দ করতে পারবে। তাহলে 36 হলো কি, তথ্য সংরক্ষণ। 37 হলো সাধারণ ব্যবহার ব্যাহত না করা। 38 হলো তদন্তের সহায়তা। এই আইনের অধীনে ওই যে মাদক দ্রব্য আইনে কত ধারার মতো, 42 ধারার মতো। কত ধারা, 42 ধারার মতো। কোনো ব্যক্তির কাছে, কোনো প্রতিষ্ঠানের কাছে, কোনো সত্তার কাছে বা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছে যদি সাহায্য সহযোগিতা চাওয়া হয় বা অনুরোধ করা হয় বা অনুরোধ করতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করবেন, এই সত্তা বা সেবা প্রদানকারী তথ্য প্রদান সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে কি থাকবেন, বাধ্য থাকবেন। এখন ধরেন আপনি সাইবার সুরক্ষা আইনে তদন্তকারী কর্মকর্তা, আপনি তাদেরকে বলছেন তথ্য দেওয়ার জন্য, সাহায্য সহযোগিতার জন্য অনুরোধ করছেন, তারা এখানে বাধ্য আপনাকে সাহায্য করে নাই, তাহলে তার শাস্তি কত দ্বারাই হবে, শাস্তি কত দ্বারাই হবে বলেন, বলতে পারবেন? কে বলতে পারবেন, হাত উঠান। আপনি সাইবারের তদন্ত করতেছেন, আপনি সাইবারের তদন্তকারী কর্মকর্তা, তাহলে আপনি অনুরোধ করতে পারেন, তথ্য চাইতে পারেন, আপনাকে তথ্য দেয় নাই, সাহায্য করে নাই, তাহলে তার শাস্তি কত দ্বারাই দিবেন, লেখেন দেখি। তাহলে আপনি তো খুঁজতে থাকবেন যে সাইবারে শাস্তি কি, সাইবারে আছে এরকম কথা বলা, সাইবারে তো এরকম শাস্তির জায়গা নাই। তাহলে যেহেতু সাহায্য করেই নাই, তাহলে আপনাকে দণ্ডবিধায় নিয়ে যেতে হবে, এটা দেখলাম ঠিক আছে কিনা। কোথায় যেতে হবে, দণ্ডবিধায় নেই, 187 ধারায় তাকে শাস্তির জন্য কি করতে হবে, লিখতে হবে। হ্যাঁ, এরকম কিন্তু মনে করেন যে প্রশ্ন সাইবার থেকে আসছে, প্রশ্ন কিন্তু সাইবারে এসে দণ্ডবিধিতে নিয়ে নিবে কখন আপনাকে, বুঝেন নাই? প্রশ্ন মানব পাশের আপনাকে কখন দণ্ডবিধায় না ঢুকাই দিবে, ঠিক নাই, কিন্তু এই জন্য মাথায় চিন্তা করতে হবে। তাহলে তথ্য তথ্য সংরক্ষণ 36, কম্পিউটার ব্যবহার ব্যাহত না করা 37, তদন্তে কোনো ধরনের কি করতে পারবেন, তদন্ত করার সময় তদন্তকারী অফিসার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সেবা বা তথ্যর জন্য অনুরোধ করতে পারবেন, তারা তথ্য বা সেবা দিতে বা সাহায্য করতে কি থাকবে, বাধ্য থাকবে। ধারা কত, 38। 39 হলো তদন্তের প্রাপ্ত তথ্যের কি, গোপনীয়তা।
এখানে দুই ধরনের ব্যক্তিকে গোপন রাখার জন্য বলা হয়েছে। প্রথম হলো, এই ক্ষেত্রে আপনাকে যারা সাহায্য সহযোগিতা করবে এই ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি কোনো অভিযোগ দায়ের করা যাবে না। তাহলে যেহেতু আগের দ্বারাই বলছে তথ্য দিয়া সংবাদ দিতে সাহায্য করতে বাধ্য না, বাধ্য। এখন তদন্তকারী কর্মকর্তাকে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো সত্তা কি করছে, কোনো তথ্য প্রদান করছে বা প্রকাশ করছে, তাহলে এই তথ্য প্রদানকারী বা সেবা প্রদানকারীর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না। এটা হলো 39-এর প্রথম অংশ। দ্বিতীয় হলো, এই আইনের অধীনে তদন্তের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি যারা জড়িত আছেন অথবা সহযোগিতা করছে কোনো ব্যক্তি সত্তা আছেন, তারা সকলেই কি করতে থাকবেন, এই তদন্তের সাথে জড়িত তথ্যগুলা গোপনীয়তা রক্ষা করবেন বা রক্ষা করতে বাধ্য থাকবেন। তাহলে একে বলছে যারা তথ্য দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। দুই বলছে যারা তথ্য, এই তদন্তের সাথে জড়িত ব্যক্তি সত্তা প্রতিষ্ঠান, তারা তথ্যগুলা কি করবেন, গোপন রাখবেন। যদি এই দুইয়ের ব্যতয় ঘটে তাহলে তাদের শাস্তি হবে কোন আইনে, তাদের শাস্তি হবে আইনে 39 ধারায়। তাহলে 36-এ কি তথ্য সংরক্ষণ, 37-এ কম্পিউটারের সাধারণ ব্যবহার ব্যাহত না করা, বিশেষ ক্ষেত্রে জব্দ করা, 38 তদন্তে সহায়তা, 39 তদন্তের প্রাপ্ত তথ্যর গোপনীয়তা, প্রতত্তর কি গোপনীয়তা। এই আইনের 40 ধারা, মামলা দায়ের ও অপরাধ বিচারার্থে গ্রহণ ইত্যাদি। কিছুটা আলোচনা অনেকটাই ওই নারী শিশু নির্যাতন দমন আইনের 27 ধারার মতো। কত ধারার মতো? নারী শিশু নির্যাতন দমন আইনের 27 ধারার মতো। এইখানে মামলা দায়ের ও অপরাধের বিচার গ্রহণ ইত্যাদি, এটা আপনাকে না বললেও চলবে, কিন্তু আমরা একদম বাদ দিচ্ছি না, একটু আংশিক আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, কম গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, তাহলে মামলা দায়ের ও অপরাধের বিচারার্থে গ্রহণ ইত্যাদি। প্রশ্ন দিলে দিতে পারো, অস্বাভাবিক কোনো কিছু না, এই জন্য আমরা একদম টোটালি মাইনাস করতে পারবো না। তাহলে এইখানের এই আইনের অধীনে অপরাধের জন্য কে মামলা দায়ের করতে পারবে, এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তাহলে যে ব্যক্তি সংক্ষুব্ধ ব্যক্তি, হ্যাঁ, বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ভিকটিম, অথবা পুলিশের, দেখেন কারা কারা মামলা করতে পারবে, সংক্ষুব্ধ ব্যক্তি নিজে, অথবা তার কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ব্যতীত কেউ এই সাইবার আইনের কেউ মামলা করতে পারবে না। তাহলে কে? সংক্ষুব্ধ ব্যক্তি নিজে, তার নিকট থেকে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ব্যতীত কেউ এই সাইবার সুরক্ষা আইনের পরিপন্থী অপরাধের জন্য কেউ মামলা করতে পারবে না। এটা হলো 40-এর কত ধারা, 1। দুই বলতেছে কোনো ব্যক্তি কর্তৃপক্ষের কাছে বা থানায় গিয়া অভিযোগ করতে গিয়ে কি হয়েছে, ব্যর্থ হয়েছে। হতে পারে না এরকম, ব্যর্থ হয়েছে। এই কথা এসে কোথায় বলতেছে, যদি কোনো ব্যক্তি এরকম ভাবে ব্যর্থ হয়েছে, এই মর্মে আসা ট্রাইব্যুনালে যদি শপথ বা হলফ করে এরকম লিখিত নালিশ দাখিল করেন, তাহলে ট্রাইব্যুনাল অভিযোগকারীকে পরীক্ষা করিয়া সন্তুষ্ট হইলে তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিবেন, অসন্তুষ্ট হইলে সরাসরি অভিযোগটি কি করবেন, নাকচ করবেন। ওই যে নারী শিশু 27-এর মতো বলছিলাম যে অনেকটা। ঠিক আছে, তাহলে 40-এর 1-এ কি, এই আইনের অধীনে মামলা করার ক্ষমতা কার? সংক্ষুব্ধ ব্যক্তির, ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিকট থেকে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? সবকটাই সঠিক। তবে অভিযোগকারী বা সংক্ষুব্ধ ব্যক্তি এসে বলতেছে পুলিশের কাছে গেছিলাম, অভিযোগ নেয় নাই, ট্রাইব্যুনাল কি করবেন, যদি দেখেন আসলে এরকম হতে পারে, তাহলে পুলিশকে তদন্তের আদেশ দিবেন। আর যদি সন্তুষ্ট না হয় তাহলে কি করে দিবেন, নাকচ করে দিবেন। যেন কিছু কথা আসলেও যেন আমরা পারি। তাহলে এতক্ষণ আমরা কি বললাম, অভিযোগ নিয়া, কি নিয়া, অভিযোগ বা মামলা। এখন এখানে তিনি এসে বলতেছে ট্রাইব্যুনাল তাহার এখতিয়ারের মধ্যে এই আইনের কোনো অপরাধ সংগঠনের কোনো তথ্য প্রাপ্ত হলে তাহা অনুসন্ধানের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করতে পারবেন এবং পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবেন। ট্রাইব্যুনালের এলাকার ভিতরে কি হয়েছে, এই সাইবার আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনের কোনো তথ্য পাইলে কাকে তদন্তের জন্য আদেশ প্রদান করবেন, ম্যাজিস্ট্রেটকে নাকি পুলিশকে? পুলিশকে তদন্তের জন্য আদেশ প্রদান করবেন। এমসিকিউ এর জন্য আছে। আর 4 নম্বর অংশটা কি, এটা হলো বিচার কখন শুরু করবেন। ফৌজদারি কার্যবিধি বা অন্য আইনে যাই থাকুক না কেন, পুলিশ অফিসার বা ক্ষেত্রমতো ওই যে যৌথ তদন্ত, কত ধারায় পড়ছিলাম, তদন্তকারী কারা, পুলিশ অফিসার, অথবা যৌথ তদন্ত দল গঠিত হবে কার সমন্বয়ে, বলেন দেখি 3টা শব্দ বলেন, কার কার সমন্বয়ে, মনে আছে? সাইবারের 31 ধারায় যে আমরা পড়ছিলাম যৌথ তদন্ত দল গঠন করবে কাকে কাকে নিয়ে, একটা হলো আপনার তদন্তকারী সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর হলো এজেন্সি। এই তো, তাহলে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ অফিসার যারা, তাদের তদন্ত প্রতিবেদন, অথবা এই যে যৌথ তদন্ত যে কমিটি, তাদের কোনো প্রতিবেদন ব্যতীত ট্রাইব্যুনাল কোনো অপরাধ বিচারার্থে কি করবেন না, গ্রহণ করবেন না।
এই আইনের অধীনে অপরাধের বিচারকালে দায়রা আদালতের বিচারের জন্য ফৌজদারি কার্যবিধির 23 নম্বর অধ্যায়ের বিধান কি করতে হবে? অনুসরণ করব। বলছিলাম না যে অধ্যায়গুলো কাজে লাগবে মাইনর অ্যাক্ট পড়তে গিয়ে। তাহলে ফৌজদারি 23 মানে তো আপনারা বুঝে ফেলছেন কি বিচার? সংক্ষিপ্ত বিচার, তাই না? সংক্ষিপ্ত বিচার ম্যাজিস্ট্রেট আদালতের বিচার না দায়রা আদালতের বিচার? 23 নম্বর মানে দায়রা আদালতের বিচার। 23 নম্বর মানে কি? 20 নম্বর ম্যাজিস্ট্রেট আদালতে বিচার, 22 নম্বর অধ্যায় সংক্ষিপ্ত বিচার, 23 নম্বর অধ্যায় মানে কি? এখন আবার বলেন 23 নম্বর অধ্যায়, কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই বোঝার কথা যে 23 নম্বর অধ্যায় মানে কি? দায়রা আদালতের বিচার। 41 যারা যারা একটু ভালো এসআই থেকে এসআই যারা পরীক্ষা দিবেন তারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। সংক্ষুব্ধ ব্যক্তি বা তার পক্ষের কোনো ব্যক্তি বা পুলিশ অফিসার ব্যতীত এই আইনের অপরাধের মামলা করতে পারবে না, এক। দুই, পুলিশের কাছে গিয়ে ব্যর্থ হয়েছে এরকম ট্রাইব্যুনালের কাছে শপথ গ্রহণ পূর্বক যদি নালিশ নিয়ে আসে, তাহলে ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হয় পুলিশকে তদন্তের আদেশ দিবেন আর নাকচ করে দিবেন। ট্রাইব্যুনাল এখতিয়ার এলাকায় কোনো অপরাধের সংবাদ পাইলে ট্রাইব্যুনাল পুলিশকে তদন্তের আদেশ দিবেন। তিন, পুলিশ অফিসার বা যৌথ তদন্ত দলের কমিটির তদন্ত প্রতিবেদন ব্যতীত ট্রাইব্যুনাল অপরাধ বিচারার্থে গ্রহণ করবেন না। চার, পাশে হলো ফৌজদারি কার্যবিধির 23 নম্বর অধ্যায় দায়রা আদালতের মতো ট্রাইব্যুনাল কি করবেন? বিচার কার্যক্রম চালায় যাবেন। তারপর অপরাধগুলো কি ছোটখাটো মনে হচ্ছে না বড় অপরাধ? দায়রা আদালতে কি ছোটখাটো অপরাধের বিচার হয়? হয় না, বড় অপরাধ কিন্তু। ঠিক আছে, এই হলো কত ধারা? 40 ধারা। তাহলে 31 হলো তদন্ত, 32 হলো তদন্তের সময়সীমা, 33 হলো তদন্তকারী অফিসারের ক্ষমতা, 34 হলো পুরোয়ানার মাধ্যমে তল্লাশি, 35 হলো বিনা পুরোয়ানায় তল্লাশি, 36 হলো তথ্য সংরক্ষণ, 37 হলো কম্পিউটারের সাধারণ ব্যবহার ব্যাহত না করা, 38 হলো তদন্তের সহায়তা, 39 তদন্তের প্রাপ্ত তথ্যের গোপনীয়তা, 40 হলো অপরাধের বিচার ও আপিল। সবার কাছে একটা প্রশ্ন, আপনারা সবাই সাইবার সুরক্ষা আইনের 33 ধারাটা তদন্তকারী অফিসারের ক্ষমতাটা বলেন, দেখি কতটুকু পারেন। দেখেন, 33-এর 1-এর ক খ গ হবে, 33-এর 2 হবে, 3 হবে, 4 হবে। দেখেন কতটুকু পারছেন। 10 নম্বরের প্রশ্ন কত পান দেখেন। তাহলে বুঝবো যে পড়াশোনা করতেছেন। গত ক্লাসে পড়ছেন 35 পর্যন্ত, আজকে 36 থেকে পড়ে শেষ করে ফেলবেন, কিন্তু আর গত ক্লাসটা মাথায় নাই। এই ধরনের পড়াশোনার পক্ষে আমি না। সবাই মিলান 33 দ্বারা সবাই বলেন, দেখেন আপনি মিলছে কিনা। যদি সহজভাবে পড়ে থাকেন তাহলে মনে থাকবে না, মনে থাকবে না। তাহলে তদন্তকারী অফিসার হয়েছে, পারছেন, শেষ হয়েছে। তদন্তকারী অফিসারের ক্ষমতা কি? 33-এর 1-এর ক। ওই যে কম্পিউটার সিস্টেম প্রোগ্রাম নেটওয়ার্কের যে তথ্য উপাত্ত যেগুলো আছে এগুলো কি করবেন? হস্তগত বা হেফাজতে নেবেন। ক্ষতে হলো তথ্য উপাত্তের বা তথ্য উপাত্ত সংগ্রহের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। গত হলো তদন্ত বা আইনের উদ্দেশ্য পূরণ করবে প্রয়োজনীয় অন্য ব্যবস্থা গ্রহণ করবেন। দুই হলো বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারবেন। তিন হলো তদন্তকারী কর্মকর্তাকে সহায়তার জন্য মহাপরিচালক কি করতে পারবেন? আন্তর্জাতিক মানের সাইবার বিশেষজ্ঞ ব্যক্তিকে কি করতে পারবেন? নিয়োজিত করতে পারবেন। আর চারে হলো এই সম্পর্কে কি করবেন? প্রতিবেদন দিবেন। এই তো চারে। তাহলে সহজভাবে যদি পড়েন তাহলে সেই ক্ষেত্রে তদন্তকারী অফিসার কি করবেন? এই আইনের অধীনে কোনো তদন্ত করলে সেই ক্ষেত্রে জব্দকৃত মালামাল বা তার আলামত বা নিয়ন্ত্রণাধীন ব্যক্তি সম্পর্কে কি করবেন? অনতিবিলম্বে আদালতকে জানাবেন। 33 দ্বারা কিন্তু প্রশ্ন হবে। তাহলে আমরা গেলাম কত দ্বারা? 40। এখন দেখেন 36 থেকে 40 এই 5টা দ্বারা পারেন কিনা। 36, 37, 38, 39, 40। শুধু হেডিং গুলা বলেন। তথ্য সংরক্ষণ 36, কম্পিউটারের সাধারণ ব্যবহার ব্যাহত না করা 37, তদন্তের সহায়তা 38, তদন্তের প্রাপ্ত তথ্য গোপনীয়তা 39, অপরাধের বিচার, তাই না? অপরাধের কি 40 দ্বারা কি সংক্রান্ত আলোচনা? এই আইনের অধীনে অপরাধের জন্য কি করতে হবে? মামলা দায়ের এবং বিচারার্থে গ্রহণ সম্পর্কিত বিধান। 40। 41 দ্বারা পড়েন, অপরাধের বিচার ও আপিল, এটা এমসিকিউ প্রশ্নের জন্য। তাহলে এই আইনের জন্য কোনো অপরাধের জন্য বিচার কোথায় হবে? এই আইনের অধীনে
সংগঠিত অপরাধের বিচার কেবল ট্রাইব্যুনাল হবে। কোন ট্রাইব্যুনালে? এই যে সাইবার সুরক্ষার যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে বিচার হবে। আর আপিল কোথায় হবে? আপিল হবে আপিল ট্রাইব্যুনালে। এটা কিন্তু একাধিকবার এমসিকিউ প্রশ্ন হয়েছে যে একটা ডিজিটাল নিরাপত্তা আইন যখন থেকে হয়েছে 18, তখন থেকে একাধিকবার এই ধারাটা কিন্তু ছিল। ধারা কিন্তু এগুলাই, সেই 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন নাম হইতেছে, সাইবার সুরক্ষা আইন অধ্যাদেশ। এই ধারাগুলো কিন্তু সেম, তেমন কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু ধারাগুলো আগে পিছে চলে গেছে। কথাগুলো আমরা যে 18 সালে পড়ছিলাম সেই কথাগুলোই। তাহলে এই আইনের অধীনে অপরাধের বিচার কি করবে? বিচার করবে ট্রাইব্যুনাল। আর ট্রাইব্যুনাল কর্তৃক যদি আদেশে বা রায়ে কেউ সংক্ষুব্ধ হয়, অথবা যদি এটা না মেনে নেয়, তাহলে আপিল কোথায় করবে? হাইকোর্ট বিভাগে, দায়রা আদালতে, না আপিল ট্রাইব্যুনালে? আপিল ট্রাইব্যুনাল। একাধিকবার হয় এমসিকিউ প্রশ্ন। তাহলে মাদক দ্রব্যের জন্য আপিল কোথায়? হাইকোর্ট বিভাগ। মাদক দ্রব্যের জন্য এখতিয়ারাধীন আদালত। কোনটা সঠিক? মাদক দ্রব্যের জন্য কোথায় বলা আছে? 1 নাম্বার, ক দায়রা আদালত, খ হাইকোর্ট বিভাগ, গ এখতিয়ারাধীন আদালত। কোনটা সঠিক বলেন? হাই মাদক দ্রব্যের জন্য কোনটা সঠিক? এটা হাত উঠে দেখান যারা পারতেছেন। এখতিয়ারাধীন আদালত নাকি? এখতিয়ারাধীন আদালত না? এখতিয়ারাধীন আদালত। নারী শিশুর জন্য হাইকোর্ট, সাইবারের জন্য আপিল ট্রাইব্যুনাল। প্রশ্ন দেয় তো এগুলো থেকে। এখন বলবেন আপিল তো আমাদের কাজ না, যারই কাজ হোক, তাহলে আপিল থেকে প্রশ্ন হয় না? আপিল থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে। তাহলে এই ছিল নারী শিশু, সরি, সাইবারের ক ধারা 41 দ্বারা বিচার করবে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশে যদি কেউ খুশি না হয়, তাহলে সেই ক্ষেত্রে তার আপিল করবে কোথায়? আপিল ট্রাইব্যুনাল। এরপরে আসেন, এই আইনের অধীনে কোনো অপরাধের জন্য অনুসন্ধান, তদন্ত, বিচার বা অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের বিধান কি বলতেছে? উহার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের বিধান, সাক্ষ্য আইনের বিধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিধানগুলো কি হবে? প্রযোজ্য হবে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন, সাক্ষ্য আইন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিধানগুলো প্রযোজ্য হবে। ট্রাইব্যুনাল ফৌজদারি কার্যবিধির অধীনে আদি এখতিয়ার প্রয়োগকারী দায়রা আদালতে সকল ক্ষমতা কি করবে? তো আদি এখতিয়ার মানে অনেক পুরাতন, তাই না? তাহলে এটা কত, এটা বলেন এই কথাটা নারী শিশু নির্যাতন দমন আইনের কত ধারার সাথে মিল আছে? এইটা এই আইনের 42 ধারার সাথে নারী শিশু নির্যাতন দমনের কাছাকাছি মিল আছে কত ধারা? যেমন অনেকে 35 বলবেন, অনেকে আবার 25 বলবেন, কিন্তু পুরাটার সাথে মিল গেলে গেলে 25, যেহেতু পরেরটা আবার আদি এখতিয়ার বলা হয়েছে। যাই হোক, তাহলে এই আইনের আমরা 42-এ কি পড়বো? এই নারী সাইবার অপরাধের বিচার কার্যক্রমের ক্ষেত্রে কোন আইনের বিধান প্রযোজ্য হবে? ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নাকি সবকটাই সঠিক? উত্তর হলো সবকটাই সঠিক। আর ট্রাইব্যুনাল ক্ষমতা প্রয়োগ করবে কোন আদালতের? ম্যাজিস্ট্রেট আদালতের, সংক্ষিপ্ত বিচারের, নাকি দায়রা আদালতের? উত্তর হলো দায়রা আদালতের। ধারা কত? 42। তথ্য সংরক্ষণ 36। কম্পিউটারের সাধারণ ব্যবহার ব্যাহত না করা 37। তদন্ত সহায়তা 38। 38, 39 দুইটাই কিন্তু তদন্ত নিয়ে। তদন্তের প্রাপ্ত তথ্য গোপনীয়তা 39। অপরাধের অভিযোগ দায়ের মামলা বা বিচার গ্রহণ কত? 40। বিচার এবং আপিল 41। ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের বিধান প্রযোজ্য হবে। দায়রা আদালতের বিধান, দায়রা আদালতের ক্ষমতা প্রয়োগ করবে 42। 43 হলো সাক্ষ্যগত মূল্য। এই আইনের অধীনে কার্যক্রম করতে গিয়া যদি কোনো অডিও পাওয়া যায়, ফরেনসিক প্রমাণ পাওয়া যায়, এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবে প্রস্তুতকৃত ডিজিটাল ফরেনসিক এভিডেন্স সমূহ কি হবে? সংরক্ষণ বাধ্যতামূলক হবে। এই আইনের কত দ্বারা? 43 দ্বারা। সাক্ষ্যগত মূল্য, কি মূল্য? সাক্ষ্যগত মূল্য। সাক্ষ্য আইনে যাই থাকুক না কেন, এই আইনের অধীনে প্রাপ্ত বা সংগ্রহীত কোনো ফরেনসিক প্রমাণ বিচার কার্যক্রমে সাক্ষ্য হিসেবে গণ্য হবে, এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবে প্রস্তুতকৃত ডিজিটাল ফরেনসিক এভিডেন্স সংরক্ষণ বাধ্যতামূলক হবে। এটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, কথাটা নতুনভাবে যুক্ত হয়েছে। তাহলে সকল ফরেনসিক প্রমাণ সাক্ষ্য হিসেবে গণ্য হবে,
এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবে, বোঝার চেষ্টা করেন, সকল ফরেনসিক প্রমাণ সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবে এভিডেন্স সমূহ সংরক্ষণগুলো কি হবে, বাধ্যতামূলকভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে হলো আমরা যদি এটা মাদকের সাথে কিছুটা মেলাই তাহলে কত, অডিও ভিডিও ইত্যাদি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয় মাদক দ্রব্য আইনে দ্বারা কত, 56 নাকি, 56 না, নাকি, মনে হয় 56। আর এটা এখানে হলো ফরেনসিক প্রমাণ যেগুলো আছে এগুলো সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এবং ডিজিটাল ফরেনসিক লেবে লেবে যাবতীয় তথ্যগুলো সংরক্ষণ করতে হবে এই আইনে 43 দ্বারা। 44 দ্বারা দুইটা ধরনের কথা আছে। তাহলে পুলিশ অফিসার বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সহায়তা নিতে পারেন কিনা তদন্তের সময়, ধারা কত, বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারবেন না, ধারা কত, 33। তাহলে পুলিশ যদি পারেন, তাহলে বিচার চলমান সময় ট্রাইব্যুনাল বা আদালত কোনো বিশেষজ্ঞ ব্যক্তি, ফরেনসিক বিশেষজ্ঞ, সাইবার বিশেষজ্ঞ যারা আছেন, এক্সপার্ট যারা আছেন, তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে পারবেন কিনা, তারা কত দ্বারা নেবেন, তারা নেবেন হলো 44 দ্বারা। তাহলে ট্রাইব্যুনাল বা আপিল ট্রাইব্যুনাল কি করবেন, বিচার কার্যের স্বার্থে এই সম্পর্কে কম্পিউটার বিজ্ঞান, ডিজিটাল ফরেনসিক বা ডাটা সুরক্ষা অন্যান্য বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির মতামত গ্রহণ করতে পারবে। শুধু তাই নয়, তারা আবার ইচ্ছা করলে এই আইনের তদন্তের সাথে জড়িত, বিচারের সাথে জড়িত, পুলিশ হইতে পারে, ম্যাজিস্ট্রেট হইতে পারে, এজেন্সি হইতে পারে, তাদেরকে কি করাইতে পারেন, তাদেরকে বিশেষজ্ঞ হিসেবে ট্রেনিং করাইতে পারেন, তাদেরকে কি করতে পারেন, এখানে গড়ে তুলতে পারেন। সরকার বা এজেন্সি এই আইন বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে প্রয়োজনীয় কম্পিউটার বিজ্ঞান, ডিজিটাল ফরেনসিক, ইলেকট্রনিক যোগাযোগ, ডাটা সুরক্ষা সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করাইতে পারবে। তাহলে দুইটা, একটা হলো বিশেষজ্ঞদের মতামত দিতে পারবে, আর একটা হলো এই আইনের সাথে জড়িত বা কার্যকর করার সাথে জড়িত যারা আছে তাদেরকে কি করতে পারবে, তাদেরকে বিশেষভাবে ট্রেনিং করাইতে পারবে। দ্বারা হলো কত, 44 দ্বারা। তাহলে 36 থেকে 44 পর্যন্ত একটু মিলে আসেন তো, দেখেন কয়টা পারেন। 36 থেকে 44-এ কয়টা মিলছে, খালি হেডিং গুলো বলেন, ক্লাসে শেষ করার চেষ্টা করবেন। 36 তথ্য সংরক্ষণ, 37 কি মনে আছে সবার, আমি তো ভুলে গেছি। 36 হলো কি করবে, তথ্য সংরক্ষণ করবে। 37-এ কম্পিউটারের সাধারণ ব্যবহার ব্যাহত না করা। 38 তদন্তে সহায়তা। 39 তদন্তে প্রাপ্ত তথ্যের গোপনীয়তা। 40 অভিযোগ দায়ের বা মামলা বা বিচারের জন্য গ্রহণ, 40 দ্বারা। 41 দ্বারা বিচার এবং আপিল, কোথায় বিচার করবে, কোথায় আপিল করবে, ক দ্বারা, 41 দ্বারা। তারপরে আসেন এই আইনের 42 দ্বারা। 41 দ্বারা হলো আপিল, 42 হলো কি, ফৌজদারি কার্যবিধির বিধান প্রযোজ্য হবে, হ্যাঁ, ফৌজদারি কার্যবিধির বিধান। আর 43 হলো সাক্ষ্যগত মূল্য। আর 44-এ হলো আমরা পড়লাম এখন যেটা, বিশেষজ্ঞের মতামত গ্রহণ এবং বিশেষজ্ঞের মতামতের সাথে কোনো ব্যক্তিদেরকে বিশেষজ্ঞ হিসেবে কি করা, প্রশিক্ষণ করে তোলা। 45 হচ্ছে আপনার এমসিকিউ এর জন্য, মামলা নিষ্পত্তির জন্য সময়সীমা। প্রথমে হলো 180 দিন, 180 দিনে যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করিয়া ওই 90 কার্য দিবসের ভিতর বৃদ্ধি করতে পারবেন। এবং যদি এই দুই উপধারার অধীনে নির্ধারিত সময়ের ভিতরে কোনো মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হয়, তাহলে কারণ লিপিবদ্ধ করিয়া বিষয়টি প্রতিবেদন আকারে হাইকোর্ট বিভাগকে অবহিত করিয়া মামলার কার্যক্রম চালায় যেতে থাকবেন বা অব্যাহত রাখবেন। তাহলে কত, 180, প্রথম হলো 180 কার্য দিবস, এরপর হলো 90 কার্য দিবস। তবে তদন্তের ক্ষেত্রে কিন্তু এখানে কি ছিল, কার্য দিবস ছিল না, কি ছিল, দিন ছিল, মনে আছে। প্রথমে কত দিন তদন্তের জন্য, 30, 60, 90, কোনটা সঠিক, প্রথমে হলো 90। তারপরে হলো আপনার নিয়ন্ত্রণকারী অফিসারের অনুমোদন সাপেক্ষে মেয়াদ বাড়ানো যাবে কতদিন, 15 দিন। আর ট্রাইব্যুনালের অনুমোদন ক্রমে আরো বাড়ানো যাবে কতদিন, 30 দিন। ওটা কিন্তু দিন। আর এখানে 45-এ যেটা হলো এটা কি, এটা এগুলো কি, এটা হলো কার্য দিবস, কত, 180, পরবর্তী হলো 90। এর ভিতরে যদি না হয় তাহলে বিচার কার্যক্রম বন্ধ হবে, নাকি হাইকোর্ট বিভাগকে জানায় বিচার কার্যক্রম অব্যাহত থাকবে, চলমান থাকবে, চলমান থাকবে। 45, 46 দ্বারা এর
মারাত্মক গুরুত্বপূর্ণ ধারা। আপনাদের অনেকেই বলবে যে সাইবারে এই অপরাধটা করছে, মামলা দেওয়া যাবে কিনা। এই ধারাটা ভালো করে আপনাকে পড়তে হবে, নাহলে মামলা সব ধারায় মামলা দিয়ে বসে থাকবেন, আবার বিপদ আছে কিন্তু। তাহলে এই আইনের অধীনে সব ধারার জন্য মামলা দেওয়া যাবে না। কোন কোন ধারার জন্য মামলা দিতে পারবেন, এটা সহজ নিয়ম আছে, একদম ধারাবাহিকভাবে পড়বেন। এই আইনের 17, এই আইনের, সরি, কোন কোন ধারার জন্য মামলা দিবেন, এই আইনের কোন কোন অপরাধগুলো আমলযোগ্য, এই আইনের 17 ধারা, 18 ধারা, 17, 18 দফা পড়ার দরকার নাই, 19, 20, 21, 22, 23, 24 বাদ দেওয়া 25, অর্থাৎ 17 থেকে 25 সবগুলাই, মাঝখানে নাই কোনটা, 24, ওই যে এই ট্রানজ্যাকশন, এগুলো অপরাধ আমলযোগ্য। এখন ধর্মীয় জাতিগত উদ্দেশ্য বিষ্কানি উস্কানি দিছে, মামলা দিতে পারবেন 26 ধারার জন্য, মামলা দিতে পারবেন না। কিন্তু যৌন হয়রানি, ব্ল্যাকমেলিং, বিভিন্ন তথ্য প্রচার করে দিছে, অশ্লীল ছবি ছেড়ে দিছে, মামলা হবে কিনা, হবে। কত দ্বারা, 25 ধারা। তাহলে সহজ নিয়ম কি, 17 থেকে 25 সবগুলাই আমলযোগ্য অপরাধ, সবগুলোর জন্য বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা যায়, সবগুলোর জন্য মামলা হয়। হবে না কোনটা, ই ট্রানজাকশন, যেটা 24। মনে থাকবে এটা। আপনারা কিন্তু অনেকেই ফোন দিবে, পড়াশোনা করেন কিন্তু এর আশেপাশে সবাই জানবে যে পড়তেছে, বলবে ভাই উজ্জ্বল ভাই, সাইবারের কি এই দ্বারাই মামলা দেওয়া যায়। এখন আপনি বলবেন আমি তো এটা জানি না। তাহলে আপনি কি বলবেন, যে অপরাধটা কি, এই যে কম্পিউটার সিস্টেম প্রোগ্রামে কি করছে, বেআইনিভাবে প্রবেশ করছে এবং এর প্রতিসাধন করছে। তাহলে ধারা কত, 19 ধারা, হ্যাঁ কগনিজেবল, মামলা হবে। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে প্রবেশ করছে, তথ্য পরিবর্তন নাশ করছে, ধারা কত, 17 ধারা, হ্যাঁ মামলা হবে। কম্পিউটার সিস্টেম প্রোগ্রাম নেটওয়ার্কে প্রবেশ করে ফেলছে বা প্রবেশের চেষ্টা করছে, ধারা কত, 18, হ্যাঁ মামলা হবে। বুঝছেন, এই হলো বিষয় আর কি। তাহলে মামলার জন্য ধারা হবে কত, 17 থেকে 25, নাই কোনটা, 24। এটা জানতে হবে বিষয়টি। জামিনযোগ্য টামিনযোগ্য যেগুলো আছে এগুলো আমাদের জানার দরকার নাই। হ্যাঁ, এই মূলত জানতে হবে কোনটা, এই আইনের অধীনে কোন অপরাধগুলা আমলযোগ্য। আর জামিনযোগ্য যদি হয় একবার একটু দেখে নিন, তাই হবে। 47 ধারা পর্যন্ত পড়লে আমাদের এই জ্ঞান হবে। অনেকে কষ্ট হয়ে যাচ্ছে। 47 ধারা হলো বাজেয়াপ্ত, বাজেয়াপ্ত দিয়ে প্রশ্ন আসতে পারে, বাজেয়াপ্তির প্রশ্ন আসতে পারে, খুব সহজ। তাহলে অপরাধের সাথে জড়িত যেগুলা কম্পিউটার, নেটওয়ার্ক, ইত্যাদি ডিভাইসগুলো, এগুলো বাজেয়াপ্ত করা যাবে কিনা, যাবে। ধারা কত, 47-এর 1। কিন্তু এমন একটা কম্পিউটার আছে, কম্পিউটার দিয়ে বোঝাই, এই কম্পিউটারটা কার, মেহেদির, কিন্তু মেহেদি নিজেও জানে না এটার মধ্যে অপরাধ হচ্ছে, তাহলে তারটা কি বাজেয়াপ্ত হবে, সেই ক্ষেত্রে সেটা বাজেয়াপ্ত হবে না। 2, যদি কোনো অবৈধর সাথে, ডিভাইসের সাথে বৈধ পাওয়া যায়, সেইটাই বাজেয়াপ্ত হবে। কত, 47-এর 3। 47-এর 4 গিয়ে বলতেছে, তবে এই দ্বারা যাহাই থাকুক না কেন, যদি কোনো অপরাধ সংগঠনের জন্য কোনো সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থার সাইবার উপকরণ, যন্ত্রপাতি, কম্পিউটার ইত্যাদি থাকে, তাহলে সেটা আবার বাজেয়াপ্ত হবে না। তাহলে 4টা কথা সহজ না, অপরাধের সাথে জড়িত ওগুলো বাজেয়াপ্ত হবে। এক, কিন্তু যে কোনো ব্যক্তির জিনিসটা, কিন্তু ব্যক্তি নিজে জানে এটার মধ্যে অপরাধ হচ্ছে, হয়তো হ্যাক করে অন্য কেউ করতেছে, এটা বাজেয়াপ্ত হবে না। তাহলে একে বাজেয়াপ্ত হয়, 2 আবার হয় না। 3 আবার অবৈধর সাথে বৈধ পাইলে এটাও বাজেয়াপ্ত হয়। মাদক দ্রব্যের কত, ওই 26-এর 2-এর মতো, বৈধ মাদক দ্রব্যের সাথে অবৈধ পাইলে ওটাও কি হয়, বাজেয়াপ্ত হয়। তবে আবার এটা সরকারি বা সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের হইলে আবার কি হবে না, বাজেয়াপ্ত হবে না। সাতচল্লিশ এই বন্ধ পড়লেই হবে। কষ্ট হয়েছে একটু, হ্যাঁ, কষ্ট হইলেও কিন্তু আইন কিন্তু সহজ আইন। আইন কি, সহজ, একটু পেস্ট লাগবে প্রথমে, 1-2বার রিভিশন দিলে দেখবেন কি হয়ে গেছে, এটা ঠিক হয়ে গেছে। তাহলে 36-এ কি বলেন, 36-এ তথ্য সংরক্ষণ, 90 ট্রাইব্যুনালের অনুরোধ কমে আরো 180 দিনের অধিক হবে না। 37, কম্পিউটার সাধারণভাবে যেন ব্যবহার ব্যাহত না হয় এমনভাবে তদন্ত করবেন, তবে 2টা ক্ষেত্রে এটাকে কি করা যাবে, জব্দ করা যাবে। কোনো অংশে প্রবেশ করা না গেলে, তথ্য মুছে ফেলা, অপসারণ করার কোনো কি থাকলে, সম্ভাবনা থাকলে। ঠিক আছে। কত দ্বারা, 37, তদন্তের জন্য তদন্তকারী অফিসার সহায়তা চাইতে পারেন, অনুরোধ করতে পারেন এবং সহায়তা করতে বাধ্য থাকবেন। ধারা কত, 38, তদন্ত চলাকালীন সময়ে যদি কেউ সাহায্য সহযোগিতা করে থাকে, তাদের বিরুদ্ধে দেওয়ানি ফৌজদারি মামলা করা যাবে না। 39-এর 1। আবার দ্বিতীয় বলতেছে, তদন্তের সাথে জড়িত ব্যক্তি সত্তার সবাই তথ্যগুলা কি রাখবেন, গোপন রাখবেন। যদি না রাখেন, তাহলে তাদের শাস্তি হবে এই আইনের কত ধারাতে, 39 ধারাতে। আর 40 ধারা হলো মামলা দায়ের এবং অপরাধ বিচারার্থে গ্রহণ। তাহলে পুলিশ অফিসার বা সংক্ষুব্ধ ব্যক্তি যারা আছেন, অথবা তার পক্ষে ব্যক্তি যারা, তারা কি করতে পারবেন, এই আইনের অধীনে অপরাধের অভিযোগ করতে পারবেন। তবে অভিযোগ করতে গিয়ে ব্যর্থ হলে ট্রাইব্যুনাল তদন্তের আদেশ দিবেন অথবা নাকচ করে দিবেন। ট্রাইব্যুনাল এলাকার ভিতরে কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশকে তদন্তের আদেশ দিবেন। 3 আর 4 হলো, তদন্ত প্রতিবেদন পুলিশ অফিসার বা আপনার যৌথ তদন্ত দলের প্রতিবেদন ব্যতীত অপরাধ বিচারের জন্য কি করবেন না, গ্রহণ করবেন না।
আর 5 হলো যদি বিচার কার্যক্রম এই ক্ষেত্রে শুরুই করে দেন, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? ফৌজদারি কার্যবিধি 23 নম্বর অধ্যায় বিধান অনুসরণ করবেন। অপরাধের বিচার করবে ট্রাইব্যুনাল, আপিল করতে হবে কোথায়? আপিল ট্রাইব্যুনালে। ধারা কত? 41। আর এনে 42 ধারা হলো ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের বিধান প্রযোজ্য হবে এবং আপনার দায়রা আদালতের ক্ষমতাগুলো কি করবে? প্রয়োগ করবে। 42 ধারা, তাই না? পরবর্তী ধারা হলো 43, ফরেনসিক প্রমাণগুলো সাক্ষ্যগত মূল্য হবে এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবে তথ্যগুলো কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। এটা হলো এই আইনে 43 দ্বারা। বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামত নিতে পারবে আদালত। আবার এই আইনের সাথে জড়িত ব্যক্তিগুলোকে বিশেষজ্ঞ প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করাইতে পারবে। মামলা নিষ্পত্তির সময়সীমা 45। প্রথমে হলো 90, প্রথমে হলো 180, পরে হলো কত? 90 কার্য দিবস। এরপরে চলতে থাকবে। এটা হলো এই আইনে 45 দ্বারা। এই আইনে 17 থেকে 24 বাদ দিয়ে 25 পর্যন্ত যেগুলো আছে এগুলো আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। 47 হলো বাজেয়াপ্তি। ঠিক আছে, তাহলে আপনাদের এই পর্যন্তই। প্রবিধানের একটা ক্লাস এক্সট্রা অতিরিক্ত নিব রিভিশন ছাড়াই। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, যাদের সুযোগ থাকবে জয়েন করবেন। আমি লিঙ্ক দিয়ে দিব 2 মিনিটের পরে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।